আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রামে। তো আজকের ক্লাসে তোমাদের সায়েন্স বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সো এই প্রোগ্রামটাতে আসলে আমরা কি করতে যাচ্ছি? এই প্রোগ্রামে তোমরা জানো যে তোমাদের স্কলারশিপ পরীক্ষা হবে আলাদাভাবে। তো সেই পরীক্ষাটাতে কিন্তু বইয়ের যা কিছু আছে সেই ইনফরমেশনগুলো লাগবে, পাশাপাশি কিছু অ্যাডভান্স টাইপের কিন্তু ইনফরমেশন তোমার জানতে হবে। তো আমরা প্রতিটা চ্যাপ্টার পড়ব এবং পাশাপাশি ওই চ্যাপ্টার থেকে অ্যাডভান্স কিছু যদি জানার মতো থাকে, অল্প কিছু টপিক নিয়ে হয়তো বা আলোচনা করা যাবে। বুঝতে পেরেছো? সো এই ক্লাসে তোমরা আসলে তোমাদের ক্লাস 8 এর বইয়ে যা কিছু আছে সবকিছুই পড়াবো, পাশাপাশি একটু অ্যাডভান্স কিছু থাকলে সেটা পড়াই দিব। আচ্ছা, সো তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া। আসো ক্লাসটা শুরু করি। ওকে, তো এই অধ্যায়ে আসলে আমরা কি জানবো? দেখো, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস আমরা আসলে করব এই অধ্যায়টাতে। তো প্রাণীর সংখ্যা কত পৃথিবীতে? এটা একটু মনে রাখো। প্রাণীর সংখ্যা হচ্ছে 15 লক্ষ। 15 লক্ষ। এবং এই যে 15 লক্ষ যে প্রাণী আছে, এই প্রাণীরা কোন রাজ্যের অন্তর্গত? ছোট ক্লাসে নিশ্চয়ই পড়েছো। সেটা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্য। রাজ্যটার নাম হচ্ছে অ্যানিমেলিয়া। হ্যাঁ, ওই যে মরেরা, প্রতিষ্ঠা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই যে 5টা রাজ্য পড়ছো না, এর মধ্যে যেটা হচ্ছে অ্যানিমেলিয়া, তারে তো হচ্ছে প্রাণী। তো প্রাণীর যে রাজ্যটা, সেই রাজ্যটার মধ্যে কিন্তু 15 লক্ষ প্রাণী আছে। এখন সব প্রাণী কি দেখতে সেম? কিছু প্রাণী আছে যাদের মেরুদণ্ড আছে, কিছু প্রাণী আছে যাদের মেরুদণ্ড নাই, কিছু প্রাণী আছে যাদের ডানা আছে, কিছু প্রাণী আছে যাদের ডানা নাই। পাখির দেখো পালক আছে, আমাদের লোম আছে, তাই না? তো দেখো, পৃথিবীতে যে প্রাণীগুলো আছে তারা কিন্তু বিভিন্ন প্রাণী, বিভিন্ন রকমের। এই কারণে আমাদের দরকার হচ্ছে, যেমন পাখি, পাখির যে বৈশিষ্ট্যগুলা, সে পাখিগুলাকে একটা আলাদা পর্বের মধ্যে আমরা দিয়ে দিতে পারি। হ্যাঁ, বা আলাদা একটা জগতের মধ্যে, জগৎ না, মানে আলাদা একটা, কি বলবো, গ্রুপ করে দিতে পারি। ঠিক আছে? এই যে যাদের যে সকল প্রাণী স্তন স্তন মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়, তাদেরকে আমরা কি বলতে পারি? স্তন্যপায়ী। তাহলে এদেরকে নিয়ে একটা আলাদা গ্রুপ করে দেওয়া যায়। আবার কিছু প্রাণী আছে যারা হচ্ছে উভচর, তার জীবনের কিছু সময় পানিতে কাটায়, আবার কিছু সময় হচ্ছে স্থলে কাটায়, তাদেরকে নিয়ে উভচর একটা গ্রুপ করে দেওয়া যায়। তাহলে এই যে এই বিভিন্ন গ্রুপে যে ভাগ করা, এই বিষয়টা হচ্ছে শ্রেণীবিন্যাস। আর এই অধ্যায়ে আমরা এই শ্রেণীবিন্যাস সম্পর্কে জানবো। বুঝতে পেরেছো? তো এই যে 15 লক্ষ প্রাণী, এই 15 লক্ষ প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সেগুলোকে শ্রেণীবিন্যাস করা হয়েছে। সো এই বিষয়টা আমরা শিখব। এখান থেকে একটা ওয়ার্ড মনে রাখো, ট্যাক্সোনমি। ওয়ার্ডটা হচ্ছে ট্যাক্সো ট্যাক্সোনমি। সো ট্যাক্সোনমি কথাটার অর্থ হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। ট্যাক্সোনমি মানে কি ভাইয়া? ট্যাক্সোনমি মানে হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণী বিন্যাস বিদ্যা, এই বিষয়টা হচ্ছে ট্যাক্সোনমি। আশা করি বুঝতে পেরেছো। আসো তাহলে এই যে এক নজরে অ্যানিমেলিয়া জগতের মেজর পর্বগুলা সম্পর্কে এখানে আলোচনা করা আছে। দেখো, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে মোট 33টা পর্বে ভাগ করা হয়েছে। এখানে লিখে দিই, দেখো, পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীকে কয়টা পর্বে ভাগ করা হয়েছে মনে রাখো? মোট পর্বের সংখ্যা হচ্ছে 33টা। তাহলে 33টি পর্ব। এই 33টা পর্বের মধ্যে কিছু পর্ব আছে যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। 33টা পর্বের মধ্যে কিছু পর্ব আছে যেগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এবং তাদেরকে আমরা বলি মেজর পর্ব। তাহলে এই পর্বগুলোর মধ্যে কিছু আছে যাদেরকে বলা হয় মেজর পর্ব। মেজর পর্ব। আর কিছু পর্ব আছে যাদেরকে বলা হচ্ছে মাইনর পর্ব। মাইনর পর্ব। মেজর পর্বের সংখ্যা কয়টা? মেজর পর্বের সংখ্যা মনে রাখতে হবে ভাইয়া। মেজর পর্বের সংখ্যা হচ্ছে 24টা। 24টা পর্বকে বলা হয় মেজর পর্ব। আর 33টা থেকে আমি যদি 24 বাদ দিই তাহলে, ও সরি 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 ভাইয়া, মেজর পর্ব কয়টা? মেজর পর্ব হচ্ছে 9টা। আর মাইনর পর্ব কয়টা? তাহলে মাইনর পর্বের সংখ্যা হচ্ছে 24টা। 24টা। বুঝতে পেরেছ? এখন এই মাইনর পর্ব মানে কি? কম গুরুত্বপূর্ণ। তো যা কম গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কোনো আলোচনা নাই। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেজর পর্ব। এই মেজর পর্ব 9টার নাম জানতে হবে। তো 9টার নাম ফার্স্টে আমি তোমাদেরকে শেখাই, তারপর আমরা অন্যান্য টপিক পড়বো। ঠিক আছে? সো এই যে মেজর পর্ব 9টা, এই 9টার নাম ফার্স্টে তোমাদেরকে একটু শেখাই। তাহলে 9টি মেজর পর্বের নাম। মেজর
পর্বের নাম। তো 9টা মেজর পর্বের নাম কিভাবে মনে রাখবা? আমি খুব ফালতু একটা ছন্দ ইউজ করি এটার জন্য। তো ছন্দটা তোমাদের পছন্দ নাও হতে পারে, তারপরে একটু তোমাদেরকে বলি ছন্দটা। দেখো, এই বিষয়টা এইভাবে পড়তে পারো, পরো নি, পালাও নি। হ্যাঁ, তুমি পরনি আবার পালাও নি। তারপরে মনে রাখবা, মলা এনে আর একাই কর। হ্যাঁ, জাস্ট তুমি মনে রাখো, পরনি পালাওনি মানে তুমি পরনি আবার পালাওনি, পড়লে তো পালাই, না পড়লে তো পালাইতে হবে। তো তুমি পরনি আবার পালাওনি। মলা হচ্ছে একটা খাবারের নাম, যারা উত্তরবঙ্গের আছো তারা হয়তো বা খুব সহজে বুঝবা। মলা হচ্ছে একটা খাবারের নাম। সো মলা এনে আর একাই খা বা এই টাইপের হইলে ভালো হতো, তো একাই খা না, কর মনে রাখো। সো মলা এনে আর একাই কর। তাহলে পরনি পালাওনি, মলা এনে আর একাই কর। তো এই বিষয়গুলো হয়তো বা তোমাদের কাছে নতুন মনে হতে পারে। তোমরা যখন আরেকটু বড় হবা সেই সময় তোমাদের একটা সাবজেক্ট যোগ হবে বায়োলজি। তো এই বায়োলজি পড়ার সময় দেখবা যে এই টাইপের আমরা ছন্দ ব্যবহার করব। অনেক কিছু মনে রাখতে হয়তো, সো মনের যখন থাকে না আমরা ব্যবহার করি ছন্দ। সো এইরকম একটা ছন্দ হচ্ছে এইটা, পরনি পালাওনি মলায়নে আর একাই কর। তো এখান থেকে আমরা যেটা পড়তে যাচ্ছি, এখানে পর মানে হচ্ছে পুরি ফেরা। পুরি ফেরা পর মানে কি ভাইয়া? এখানে পর মানে হচ্ছে পুরি ফেরা। পর মানে হচ্ছে পুরি ফেরা। পুরি ফেরা। নি মানে হচ্ছে নিডারিয়া। নামগুলো মুখস্থ করে নাও ফার্স্টেই। নিডারিয়া। পালাওতে মনে রাখো, এরা হচ্ছে প্লাটি হেলমিনথেস। প্লাটি হেলমিনথেস। ওকে। নিতে মনে রাখো, পরনি পালনি পরের নিতে মনে রাখো নেমাটোডা। নেমাটোডা। মলাতে মনে রাখো মলাস্কা। মলাস্কা। এনেতে মনে রাখো অ্যানেলিডা। অ্যানেলিডা। আরতে মনে রাখো আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। একাইতে মনে রাখো একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা। করতে মনে রাখো করডাটা। করডাটা। ওকে। তো পুরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এন্ড করডাটা। একটা কথা মাথায় রাখবা, এটা হচ্ছে পর্ব 1 2 3 এভাবে মনে রাখো। এটা হচ্ছে পর্ব 1, এটা হচ্ছে 2 3 4 5 6 7 8 9। তো তোমাদের বইয়ে একটু সিরিয়ালটা একটু উল্টাপাল্টা ভাবে আছে। তো আমি যে সিরিয়ালটা লিখছি এটা আসলে ঠিক সিরিয়াল। তোমাদের বইয়ে একটু ভিন্নভাবে লেখা আছে। কিভাবে লেখা আছে একটু পরে আমরা দেখতে পারবো। তো একটা কথা মনে রাখো, আমরা যত উপর থেকে নিচের দিকে যাব পর্বগুলা তত বেশি উন্নত হবে। এই একটা কথাই জাস্ট মনে রাখো। আমরা উপরের দিকে যত যাব, এই যে উপরের যত থাকবো এই পর্বগুলো হচ্ছে অনুন্নত, খারাপ খারাপ বৈশিষ্ট্য এদের থাকে। আর যত নিচের দিকে যাব দেখবো যে উন্নত হচ্ছে আস্তে আস্তে। বুঝতে পেরেছো? তাহলে সবচেয়ে উন্নত কোনটা? সবচেয়ে উন্নত হচ্ছে করডাটা। প্রথম কথা হচ্ছে এইটা। আচ্ছা, এখন এইখান থেকে আমি কিছু অ্যাডভান্স বিষয় তোমাদেরকে শিখাই দিই, যেটা তোমাদের বইয়ে হয়তোবা নাই। ঠিক আছে? আমি যে কাজটা করব, এইখানে 3-4টা বৈশিষ্ট্য তোমাদেরকে শিখাই ফেলি। তোমাকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন করতে পারে? তোমাকে পরীক্ষায় বলতে পারে যে পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলা লিখো। তখন তো তোমার বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, তাই না? সো পরিফেরা পর্ব নিয়ে তো আমরা পড়বো। এবং পড়ার আগে আমরা এই ছক থেকে সবগুলা পড়বো, একবারে 9টা পর্বেরই 2-1টা করে বৈশিষ্ট্য ফার্স্টে শিখে ফেলি। ঠিক আছে? তাহলে দেখবে যে বিষয়টা আমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে গেছে। তো দেখো, আসো ফার্স্টে যে কথাটা মনে রাখবা ভাইয়া এখান থেকে, সেটা হচ্ছে এই যে পরিফেরা বা এই 9টা পর্ব থেকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে এই কোন পর্ব কি দ্বারা গঠিত। হ্যাঁ, বা কোন, আমরা তো জানি যে প্রতিটা জীব কি দ্বারা গঠিত, কোষ দ্বারা গঠিত। হ্যাঁ, এখন কিছু অনেকগুলা কোষ মিলে কি তৈরি হয়? অনেকগুলা কোষ মিলে তৈরি হয় টিস্যু। কিছু প্রাণী আছে যাদের টিস্যু থাকে, আবার অনেকগুলা টিস্যু মিলে তৈরি হয় অঙ্গ। তো কিছু প্রাণীর শুধুমাত্র অঙ্গটাই থাকে। আর সবচেয়ে উন্নত হচ্ছে অঙ্গের সাথে তন্ত্রও তৈরি হয়। বুঝতে পেরেছো? সো যেমন আমরা হচ্ছে অঙ্গ তন্ত্র মাত্রার প্রাণী, আমাদের অঙ্গ আছে, তন্ত্র আছে। তো আমরা হচ্ছে সবচেয়ে উন্নত। বুঝতে পেরেছো? তো
অনুন্নত যারা তারা শুধুমাত্র কোষ দ্বারা গঠিত বা টিস্যু দ্বারা গঠিত। যেমন পরিফেরা যে পর্বটা, এরা শুধুমাত্র কোষীয় মাত্রার প্রাণী বা শুধুমাত্র কোষ দ্বারা গঠিত। এদের দেহটা দেহটা কি দ্বারা গঠিত বলতো? দেহটা গঠিত হয়, এদের দেহ কি দ্বারা গঠিত বলতো? কোষ দ্বারা গঠিত, কোষ দ্বারা গঠিত। নিডারিয়া সম্পর্কে মনে রাখো, এদের কোষ কি দ্বারা গঠিত, এদের দেহটা কি দ্বারা গঠিত? দেহ হচ্ছে কোষের সাথে টিস্যুও থাকে। হ্যাঁ, কোষ টিস্যু দ্বারা গঠিত, কোষও থাকে টিস্যুও থাকে। প্লাটিহেলমিনথেস এরা যেহেতু আরেকটু উন্নত, এদের টিস্যুর সাথে আরেকটু উন্নত জিনিস থাকে, সেটা হচ্ছে টিস্যু অঙ্গ। টিস্যুর সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে টিস্যুও থাকে অঙ্গও থাকে, টিস্যু অঙ্গ। এবং নেমাটোডা এখানে গিয়ে আরেকটু উন্নত হয়ে যায়, অঙ্গতন্ত্র, অঙ্গতন্ত্র। সো নেমাটোডার কি থাকে? নেমাটোডার অঙ্গতন্ত্র থাকে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বাকি যতগুলো আছে সবারই কিন্তু অঙ্গতন্ত্র বিষয়টা থাকে, সবারই কিন্তু অঙ্গতন্ত্র বিষয়টা থাকে। তাহলে দেখো আমরা দেহটা কি দ্বারা গঠিত সেটা আমরা জেনে গেলাম। ঠিক আছে, তাহলে সবচেয়ে অনুন্নতকে পরিফেরা, তারপর আস্তে আস্তে যত নিচের দিকে আসি প্রাণীগুলো তত বেশি উন্নত হয়েছে। এরপরে আসো যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে, আচ্ছা আমি সামনের দিকে একটু আগাই, আগানোর পরে দেখি যে এই বিষয়গুলো আলোচনা করা আছে কিনা। ঠিক আছে, তারপরে তোমাদেরকে এই ছকটা পূরণ করে, যেগুলো আছে সেগুলো আমরা পূরণ করব, বাকিটা আমরা পূরণ করব না, কারণ তোমাদের কাছে কঠিন লাগতে পারে। আরেকটা জিনিস যা বলে দিই সেটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিকতন্ত্র যেটা, পৌষ্টিকতন্ত্র হচ্ছে এই যে পরিফেরার পৌষ্টিকতন্ত্র নাই, নাই, আর বাকিগুলার পৌষ্টিকতন্ত্র আছে। এই কথাটা মনে রাখো আপাতত, বাকিগুলার পৌষ্টিকতন্ত্র আছে। আরেকটা বিষয় পড়া যায়, ভ্রূণ স্তর যদি বলা হয়, আরেকটা বিষয় সেটা হচ্ছে ভ্রূণ স্তর। ভ্রূণ স্তর মনে রাখো, ভ্রূণ স্তর হচ্ছে পরিফেরার, ভ্রূণ স্তর হচ্ছে একটা, তার মানে কি এটা হচ্ছে একটা স্তর, এক স্তর। এটা হচ্ছে 2 স্তর, এটা হচ্ছে 3 স্তর। তাহলে ভ্রূণ স্তর কয়টা? পরিফেরার হচ্ছে একটা, নিডারের হচ্ছে 2টা, প্লাটিহেলমিনথেসের হচ্ছে 3টা। তাহলে বাকি যতগুলো আছে সবগুলারই কিন্তু 3টা করে, বাকি যতগুলো আছে সবার কিন্তু 3টা করে, 3টা। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে আসো আমরা সামনের দিকে আগে। সামনে কি বলছে দেখো, এই যে মেজর পর্বগুলা, এখানে সিকোয়েন্সটা কি বলা আছে দেখো, এই যে মলাস্কা যেটা সেটা 5 নম্বরে রাখে নাই, আমি মলাস্কাটাকে এই যে এই জায়গাটাতে রাখছি। ঠিক আছে, সো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এখানে আমি বলছি মলাস্কা। সো মলাস্কা হচ্ছে তোমার 7 নম্বরে দিয়ে দিছে, যাই হোক। সো মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা এন্ড লাস্ট ওয়ান হচ্ছে করডাটা। আচ্ছা, তাহলে এগুলো কি বলতো? এগুলো হচ্ছে অ্যানিমিলিয়া জগতের, অ্যানিমিলিয়া জগতের পর্ব হচ্ছে এগুলা। এগুলা কি বলতো ভাইয়া? এগুলো হচ্ছে আসলে পর্ব। এগুলা কি ভাইয়া? এগুলো হচ্ছে আসলে পর্ব। এখন একটা কথা মনে রাখো, কোনো কিছুর নিচে, যেমন পরিচালক, পরিচালকের নিচে কে থাকে বলতো? উপপরিচালক থাকে, তাই কিনা? তো কোনো কিছুর নিচে বুঝাইতে উপশব্দটার ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে এই যে পর্ব, পর্বের পর্বের পরে যে করডাটাটাকে আমরা আবার 3টা উপপর্বে ভাগ করতে পারি। বুঝতে পেরেছো? সো করডাটাটাকে আমরা কি করতে পারি? করডাটাকে আমরা তিনটা উপপর্বে ভাগ করতে পারি। আচ্ছা, এর মধ্যে এই উপপর্বগুলা কি কি তাহলে? করডাটার 3টা উপপর্ব হচ্ছে, একটা ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং আরেকটা হচ্ছে ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ঠিক আছে, এখন এই যে ভার্টিব্রাটা, এটাকে আবার 7টা শ্রেণীতে ভাগ করা হয়। যাই হোক, ওইটা নিয়ে আমরা করডাটা যখন পড়বো তখনই আমরা পড়লাম, এখন আপাতত আমরা ওইটাতে না যাই। ঠিক আছে, ওইটাতে না যাই, আমরা আপাতত ওই পর্ব নিয়েই থাকি, উপপর্ব আর শ্রেণী আমরা পরে পড়বো। ঠিক আছে, সো এরপরে আসো, আমরা প্রথমে যে পর্বটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে পরিফেরা পর্ব। পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। তো পরিফেরা সম্পর্কে প্রথমে যে বিষয়টা জানতে হবে ভাইয়া, এখানে দেখো, এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে নামের মধ্যে আছে পোর, নামের শুরুতে আছে পোর। দেখো তোমাদের এই যে বায়োলজির যে ভাষাগুলা, হ্যাঁ, এগুলো নর্মালি হচ্ছে বাংলাদেশি কোনো ভাষা না, এগুলো হচ্ছে গ্রিক অথবা ল্যাটিন, এই টাইপের ভাষাগুলো ইউজ করা হয়। তো আমি চেষ্টা করব যে এই ভাষাগুলোর মিনিংটা কি সেটা তোমাদেরকে বুঝাই দেওয়ার। এখানে নামের শুরুতে আছে পোর, এই পোর কথাটার অর্থ হচ্ছে ছিদ্র, পোর কথাটার অর্থ হচ্ছে ছিদ্র, এবং নামের শেষ অংশে আছে ফেরা, এই ফেরা কথাটার অর্থ হচ্ছে বহন করা, বহন করা। তাহলে পরিফেরা মানে কি? নিশ্চয়ই এখন বুঝতে পারতেছো, পরিফেরা মানে হচ্ছে ভাইয়া ছিদ্র বহন করা। তাহলে যে সকল প্রাণী ছিদ্র বহন করে তাদেরকে আমরা কি বলবো? পরিফেরা, তাই কিনা? তাহলে
এই পর্বের প্রাণীগুলা কি নামে পরিচিত বলতো? এরা হচ্ছে ছিদ্রালো প্রাণী নামে পরিচিত। ছিদ্রালো প্রাণী নামে পরিচিত। প্রাণী নামে পরিচিত। পরিচিত। দ্বিতীয় কথা হচ্ছে এই পর্বের প্রাণীরা এরা হচ্ছে সরলতম প্রাণী, ঠিক আছে? এই পর্বের পরিফেরা পর্বের প্রাণীরা এরা যেহেতু প্রথম পর্ব, আর আমি বলেছি যে যত আমরা উপরের দিকে থাকবো সেই প্রাণীগুলো তত অনুন্নত হবে। তার মানে কি এরা হচ্ছে সরলতম প্রাণী। এরা হচ্ছে সরলতম প্রাণী তম প্রাণী। এছাড়াও এদের আরেকটা নাম আছে, এরা হচ্ছে স্পঞ্জ নামে পরিচিত। এরা স্পঞ্জ নামে পরিচিত। স্পঞ্জ নামে পরিচিত। তো এই কথাটা মনে রাখো, স্পঞ্জ নামে পরিচিত। আশা করি বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে এখানে পরিফেরা পর্বের আরো কিছু বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কি? এগুলো তো বৈশিষ্ট্য এক একটা, তাই না? এরা হচ্ছে এর পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্য হচ্ছে যেমন এইখানে একটা বৈশিষ্ট্য আমরা পড়ে ফেলছি না একদম শুরুতে, দেখো তো এখানে কিছু বৈশিষ্ট্য পড়ে ফেলছি না, যেমন এদের দেহের কোষ দ্বারা গঠিত, পৌষ্টিক তন্ত্র নাই, ভ্রূণস্তর একস্তরী। তো এইগুলোই তো লিখে দিতে পারো, তাই না? সো এইটা আমরা কি লিখতে পারি এভাবে বলো তো? আমি লিখতে পারি যে এদের দেহ শুধুমাত্র কি দ্বারা গঠিত? দেহ কোষ দ্বারা গঠিত। লিখতে পারি যে দেহ কোষ দ্বারা গঠিত। দেহ কোষ দ্বারা গঠিত। দ্বারা গঠিত। ওকে। দ্বিতীয় কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে যেহেতু কোষ আছে, কোষ বাদে আর কিছুই থাকে না, তার মানে কি আমি যদি বলি টিস্যু বা কলা অঙ্গতন্ত্র এগুলো কি থাকে না? তাহলে টিস্যু অঙ্গতন্ত্র এগুলো নাই। টিস্যু অঙ্গতন্ত্র এগুলো নাই। টিস্যু অঙ্গতন্ত্র এগুলো নাই। তারপরে যে আরেকটা বৈশিষ্ট্য বললাম যে ভ্রূণস্তর, ভ্রূণস্তর কয় স্তরী? এক স্তরী প্রাণী, তাই কিনা? তো এটার কি বলতো ভাইয়া? ভ্রূণ স্তর এটা হচ্ছে এক স্তরী। এক স্তরী, এই কথাটা মনে রাখতে পারো। এছাড়াও এই পর্বের প্রাণীদের কি আছে? ছিদ্রালো প্রাণী। এদের দেহের ভেতরে কি আছে? ধরে নাও এটা হচ্ছে সেই প্রাণী, এদের দেহের ভেতরে কি আছে? ছিদ্র আছে। এই ছিদ্র পথের মধ্যে দিয়েই এরা যেহেতু সমুদ্রের নিচে থাকে, সমুদ্রের তোমরা দেখবা যে ডিসকভারি চ্যানেলে তোমরা হচ্ছে যদি ডিসকভারি চ্যানেলে যখন সমুদ্রের নিচে দেখায়, নিচে দেখবা যে বিভিন্ন কালারের কিছু প্রাণী মনে হয় যে ওগুলো গাছ, হ্যাঁ, সমুদ্রের নিচে একদম তলায় লেগে থাকে। এরা চলাচল করতে পারে না, ঠিক আছে? এরা প্রাণী কিন্তু এরা চলাচল করতে পারে না, দেখে মনে হয় যে গাছ, বিভিন্ন কালারের। সমুদ্রের নিচে দেখবা এগুলো হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী, এরা হচ্ছে প্রাণী। বুঝতে পেরেছো? সো ভ্রূণস্তর একস্তরী, এরা কি চলাচল করতে পারে না? তোমাদের বইয়ে হয়তো বা সব কথা লেখা নাও থাকতে পারে, আমি জাস্ট বুঝাই দিচ্ছি। নিশ্চল, তাহলে এটা একটা বৈশিষ্ট্য বলা যায়, এটা হচ্ছে নিশ্চল, চলাচল করতে পারে না। এখন যেহেতু ছিদ্র আছে, তাই না? সো ছিদ্র পথে পানির সাথে কি কি যায়? পানির সাথে অক্সিজেন, খাদ্য ইত্যাদি প্রবেশ করে। তো এটা গেল। এখন উদাহরণটা কি ভাইয়া? উদাহরণ হচ্ছে এখানে আছে স্পঞ্জিলা। বানানটা একটু মুখস্থ করে ফেলতে হবে, বারবার লিখে মুখস্থ করবা, ঠিক আছে? তোমরা যেহেতু স্কলারশিপ পরীক্ষা দিবা, তোমরা ভালো ছাত্র আমি জানি, তোমরা একটু চাইলেই এটা বারবার যদি লিখো, বারবার লিখলে মুখস্থ হবে। শোনো, মুখস্থ কিভাবে করবা? মুখস্থ তুমি হচ্ছে এমন ভাবে করবা না যে তুমি জাস্ট পড়লা, হ্যাঁ, পড়ে তুমি ভাবতেছো যে মুখস্থ করে ফেলবা। মুখস্থ করার কয়েকটা উপায় আছে, দুইটা উপায় বলে দিই। একটা উপায় হচ্ছে তুমি লিখবা, অনেকবার লিখলা, লিখতে লিখতে বা তুমি হচ্ছে যখনই পড়তেছো পড়তে পড়তে লিখবা। সো লিখলে যে বিষয়টা হবে, এই যে লিখতেছো একবার, তোমার মাথায় কিন্তু সেটা সেট হয়ে যাবে। এবং মুখস্থ করার আরো একটা পদ্ধতি যেটা আমি অ্যাপ্লাই করি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড দেখার পরে আমি সেই ওয়ার্ডটা, ধরে নাও যে কঠিন লাগতেছে আমার কাছে, আমি যে কাজটা করি ওই ওয়ার্ডটা 50-100 বার পড়ি। যেমন স্পঞ্জিলা। ওকে, আরেকটা উদাহরণ হচ্ছে স্কাইফা। তো স্পঞ্জিলা স্কাইফা, এটা হচ্ছে 50-100 বার বলি। তো 50-100 বার যখন বলি, বিষয়টা যেটা হয় আমার মাথায় একদম টোটালি সেট হয়ে যায়। বুঝতে পেরেছো? তো যে কোনো একটা জিনিস মুখস্থ কিভাবে করবা? তুমি হচ্ছে ওই ওয়ার্ডটা জাস্ট 100 বার 200 বার পড়তে পড়তে মুখের ফেনা তুলে ফেলো, দেখবে যে ওটা মাথায় সেট হয়ে গেছে একদম।
যত কঠিন ওয়ার্ডই হোক সেটা মনে থাকবে তোমার। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, নিডারিয়া পর্ব। নিডারিয়া পর্ব, নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কি সেগুলো একটু দেখো ভাইয়া। নিডারিয়া পর্ব এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় পর্ব, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। এখন এই পর্বের কি আছে বলতো ভাইয়া? এই পর্বের কোষও আছে, কোষ আছে, কোষের সাথে আছে টিস্যু। তাহলে এই পর্ব কি দ্বারা গঠিত? কোষও আছে, কোষের সাথে আছে টিস্যু। তাহলে টিস্যু, কোষ টিস্যু দ্বারা গঠিত, তাই কিনা? এছাড়া এরা হচ্ছে দ্বিস্তরী, আমরা জানি। তাহলে এদের ভ্রূণ স্তর কয়টা? ভ্রূণীয় স্তর হচ্ছে 2টা। এদের ভ্রূণীয় স্তর কয়টা? ভ্রূণীয় কোষের স্তর হচ্ছে 2টা। আমরা পড়ে ফেলছি এটা, তাই না? সো এরা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। সো ভ্রূণীয় স্তর হচ্ছে 2টা। দেহের বাইরের দিকের স্তরটি হচ্ছে এক্টোডার্ম। সো এখানে নামটা একটু খেয়াল করে দেখো, নামের মধ্যে আছে ডার্ম। এই ডার্ম কথাটার অর্থ হচ্ছে ত্বক। ডার্ম কথাটার অর্থ হচ্ছে ত্বক। সো এক্টোডার্ম, একটো কথাটার অর্থ হচ্ছে উপরে। একটো কথাটার অর্থ কি? একটো কথাটার অর্থ হচ্ছে উপরে। সো একটো মানে হচ্ছে উপরে, ডার্ম মানে হচ্ছে ত্বক। সো এক্টোডার্ম মানে কি? উপরের ত্বক। আর যদি বলা হয় এন্ডো, এন্ডো কথাটার অর্থ হচ্ছে ভেতরে। এন্ডো কথাটার অর্থ কি ভাইয়া? এন্ডো কথাটার অর্থ হচ্ছে ভেতরে। তাহলে আমি যদি বলি ভেতরের ত্বক, ডার্ম মানে তো ত্বক, তাহলে এন্ডোডার্ম, এন্ডোডার্ম মানে কি? ভেতরের ত্বক। ধরে নাও যে কোন একটা প্রাণী দেখতে যেরকম কলসের মতো, এরকম কোন একটা প্রাণী দেখতে এরকম কলসের মতো। এখন তার একটা ত্বক আমরা যেটা বাইরে থেকে দেখতে পাবো, এই যে বাইরে থেকে আমরা যদি তাকাই তাহলে কোন ত্বকটা দেখতে পাবো? যে বাইরের যে জায়গাটা এটা দেখতে পাবো, তাই কিনা? আর ভেতর থেকে যদি তুমি দেখো তাহলে কোন ত্বকটা দেখতে পাবো? এই পাশ থেকে দেখতে পাবো, তাই কিনা? তাহলে বাইরের যে ত্বক সেটার নাম হচ্ছে এক্টোডার্ম, ভেতরের যে ত্বক সেটা হচ্ছে এন্ডোডার্ম। বুঝতে পেরেছো? আর কোন কোন প্রাণীর, বিশেষ করে বেশিরভাগ যে উন্নত প্রাণীগুলো আছে, যেমন আমাদের ভ্রূণীয় যে স্তর, মানে পূর্ণাঙ্গ বয়সে হয়তো বা বুঝবা না, তবে ভ্রূণের সময় যে স্তর ছিল সেটা হচ্ছে 3টা স্তর। এক্টোডার্ম ছিল, ভেতর থেকে একটা এন্ডোডার্ম ছিল, এবং মাঝখানে একটা লেয়ার ছিল, সেটা হচ্ছে মেসোডার্ম। বুঝতে পেরেছো? সো এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। তো এখানে এরা যেহেতু দ্বিস্তরী, মেসোডার্মটা এদের নাই, এদের কি আছে? এক্টোডার্ম আছে, আর ভেতরের দিকে আছে এন্ডোডার্ম। তো এই দুটা স্তর। এদের দেহের গহ্বরের, ধরে নাও এই যে এটা একটা প্রাণী, সো এটা যদি মুখ হয়, মুখের ভেতরে এই জায়গাটাতে কি একটা গহ্বর না? এটা একটা গহ্বর না? সো এই গহ্বরটার নাম হচ্ছে সিলেন্টেরন। এইখানে ভেতরে যে গহ্বরটার নাম হচ্ছে ভাইয়া সিলেন্টেরন। এই কথাটা মনে রাখো। তো এটাকে পরিপাক এবং সংবহনে অংশ নাই। তো এই একটা গহ্বরই, এর ভেতরে যে গহ্বরটা, সেটা হচ্ছে খাবার খাওয়ার পরে সেটাকে পরিপাক করে ফেলে, মানে কি? হজম করে। পরিপাক মানে হচ্ছে হজম করা। তাহলে এই যে গহ্বরটা, এটার নাম হচ্ছে সিলেন্টেরন, এবং সিলেন্টেরনে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এখানে পরিপাক ঘটে বা হজম হয়। এছাড়াও সংবহনে অংশ নেয়। সো পরিপাক ঘটে এবং সংবহনে অংশগ্রহণ করে। এক্টোডার্মে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। সো এক্টোডার্মে কি থাকে বলতো ভাইয়া? এই জায়গাতে নিডোসাইট, এই যে বাইরের যে ত্বক, এখানে নিডোসাইট নামক কোষ আছে। কোষটার নাম মনে রাখতে হবে। নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলার 3টা কাজ। কোষগুলার, এই যে নিডোসাইটের কাজ হচ্ছে 3টা। প্রথম কাজ হচ্ছে শিকার করে, ঠিক আছে? শিকার করে। এখন শিকার করার পরে কেউ যদি তাকে আবার শিকার করতে আসে, তার জন্য আবার আত্মরক্ষা হিসেবেও সেটা কাজ করে, এবং এটার মাধ্যমে চলাচল করে। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এইখানে নিডারিয়া সম্পর্কে আমরা বেশ কয়েকটি ইনফরমেশন জানলাম। আমি জাস্ট একটু পয়েন্ট করে দিই। নিডারিয়া সম্পর্কে আমরা কি জানলাম? এটা হচ্ছে দ্বিস্তরী। আমরা জানলাম এটা হচ্ছে দ্বিস্তরী। দ্বিতীয় কথা, দ্বিস্তরী মানে কি? এরা আছে এক্টোডার্ম, এন্ডোডার্ম আছে। দ্বিতীয় কথা হচ্ছে এদের দেহের গহ্বরটার হচ্ছে সিলেন্টেরন। সিলেন্টেরন। আচ্ছা, এরপরে তৃতীয় যে কথাটা ভাইয়া, সেটা হচ্ছে এর ভেতরে, এই সিলেন্টেরনের ভেতরে আবার কি হয়? পরিপাক হয়, সংবহন হয়। আচ্ছা, এটা হচ্ছে এক্টোডার্ম, একটা হচ্ছে এক্টোডার্ম, এটা হচ্ছে এন্ডোডার্ম। এখানে কি হয়? পরিপাক হয় আর সংবহন হয়। ঠিক আছে? তৃতীয় কথা হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে এদের কি বলতো? এদের নিডোসাইট আছে। সো নিডোসাইট আছে, এবং এই নিডোসাইটের কাজ হচ্ছে 3টা। একটা হচ্ছে সে শিকার করে, এটা দ্বারাই আবার আত্মরক্ষাও করবে, এবং আরেকটা কাজ করে, সেটা হচ্ছে চলাচল করে, চলন। আচ্ছা, তোমরা যখন বড় হবা, এই যে এই প্রাণীটার নাম হচ্ছে হাইড্রা। দেখো, এটা হচ্ছে পুকুরে পাওয়া যায়।
কোনো মিঠা পানিতে তুমি যদি খোঁজো এটা পাওয়া যাবে। তবে এটা এত ছোট, তুমি খুব ভালো মতো পর্যবেক্ষণ করলে তুমি এটা দেখতে পাবা। ঠিক আছে? তোমাদের যদি কারো দেখার ইচ্ছা থাকে, আমি এটা ধরেছিলাম একবার। ঠিক আছে? খুবই ছোট, তুমি দেখতেও পাবা না। তুমি যদি তাকাও দেখতেও পাবা না, এত ছোট। সো তোমার যদি দেখার ইচ্ছা থাকে তোমরা কিন্তু আমাকে পার্সোনালি নক করতে পারো। ঠিক আছে? আমি হচ্ছে ভিডিও করা আছে আমার কাছে। আমি তোমাদেরকে দেখাবো তাহলে হাইড্রা দেখতে কেমন। ওকে, সো এই প্রাণীটা পুকুরে পাওয়া যায়। প্রাণীটার নাম হচ্ছে হাইড্রা। এবং এই হাইড্রা নিয়ে তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা, এই পুরা একটা অধ্যায় আছে হাইড্রা নিয়ে। শুধুমাত্র হাইড্রা নিয়ে পড়াশোনা। বুঝতে পেরেছো? এই যে প্রাণীটা চোখেও দেখতে পাই না আমরা, খুব ছোট্ট একটা প্রাণী, সেটা নিয়ে আমরা কত পড়াশোনা করব, তোমার কল্পনারও বাইরে। বড় হইলে তোমরা পাবা। এখন এই হাইড্রা কেন এত স্পেশাল? এই হাইড্রার স্পেশালিটি হচ্ছে এই হাইড্রার ভেতরে এমন একটা কোষ আছে, কোষটার নামটাও বলে দিই। কোষটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এই কোষ থাকার কারণে তার যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে এই হাইড্রাকে তুমি যদি দুই ভাগ করে কেটে ফেলো, হাইড্রা যদি কোনো কারণে দুই ভাগ হয়ে যায়, দুই ভাগ হয়ে গেলে ওই হাইড্রাটা মারা যাবে না। সে কি হবে জানো? এই নিচের যে অংশটা সেটা থেকে একটা নতুন হাইড্রা হয়ে যাবে, উপরের যে অংশটা সেটা থেকে নতুন একটা প্রাণী হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো, তুমি কেটে ফেললে সে মরতেছে না, সে কি হচ্ছে জানো? দুইটা হয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং না? সো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে হাইড্রার স্পেশালিটি। এবং হাইড্রার এই জায়গাগুলো, এগুলো হচ্ছে হাতের মতো কাজ করে। সো এই জায়গাগুলোতে থাকে নিডোসাইট। আর নিডোসাইট, এটারও একটা মারাত্মক বিষয় আছে। নিডোসাইট এটা হচ্ছে একটা বিষ মারে, কোন একটা প্রাণীর দেহে বিষের মতো ঢুকায় দেয় একটা জিনিস। এবং তারপরে ওই ওই প্রাণীটাকে সে শিকার করে ফেলতে পারে, শিকার করে আবার ওটা দিয়ে আত্মরক্ষা করে, আবার চলনও করে। ঠিক আছে ভাইয়া, সো ওগুলো আমরা বড় হলে জানবো। নিডারিয়া সম্পর্কে এই কথাগুলো আমরা জানলাম। এখন এই নিডারিয়ার উদাহরণটা কি? একটা তো আমরা জানলাম হাইড্রা, এবং আরেকটা হচ্ছে ওবেলিয়া। এই দুটো হচ্ছে উদাহরণ, মনে রাখতে হবে ভাইয়া। ওকে, এরপরে দেখো প্লাটিহেলমিনথেস। এরপরে ভাইয়া দেখো প্লাটিহেলমিনথেস। সো প্লাটিহেলমিনথেস এগুলো হচ্ছে কৃমি। প্লাটিহেলমিনথেস কি ভাইয়া? প্লাটিহেলমিনথেস মানে হচ্ছে এরা হচ্ছে কৃমি, এরা হচ্ছে কৃমি। সো একটা কথা মনে রাখো, এই যে হেলমিনথেস নামের মধ্যে হেলমিনথেস, এই হেলমিনথেস মানে হচ্ছে কৃমি। হেলমিনথেস, এই হেলমিনথেস কথাটার অর্থ ভাইয়া, এটার অর্থ হচ্ছে কৃমি। আচ্ছা, এখন এই হেলমিনথেস এটা দুই ধরনের, একটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, একটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস, এবং আরেকটা হচ্ছে নেমাথেলমিনথেস, আরেকটা হচ্ছে নেমাথেলমিনথেস। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এখানে আমরা বুঝে গেলাম যে এগুলো হচ্ছে কৃমি। এই দুটাই এখানে যে দুটার নাম লিখেছি, এই দুটো হচ্ছে কৃমি। একটা হচ্ছে প্লাটিহেলমিনথেস আর একটা হচ্ছে নেমাথেলমিনথেস। এখন এখানে নামের মধ্যে আছে প্লাট, প্লাট থেকে মনে রাখো ফ্ল্যাট, ফ্ল্যাট মানে হচ্ছে চ্যাপ্টা। ফ্ল্যাট মানে কি ভাইয়া? ফ্ল্যাট মানে হচ্ছে চ্যাপ্টা। তাহলে এই যে প্লাটিহেলমিনথেস যে কৃমি, তাদেরকে আমরা কি নামে ডাকি? এরা হচ্ছে চ্যাপ্টা কৃমি, তাই কিনা? এরা হচ্ছে চ্যাপ্টা কৃমি। আর এখানে নেমাট কথাটার অর্থ হচ্ছে সুতা। নামের মধ্যে আছে নেমাট, নামের মধ্যে আছে নেমাট। এই নেমাট, এই নেমাথেলমিনথেস, এটার আরেকটা নাম হচ্ছে নেমাটোডা নামেও ডাকা হয়। এই পর্বটাকে কি নামে ডাকা হয়? এটা হচ্ছে সেই নেমাটোডা পর্ব, নেমাটোডা। আগে এটাকে নেমাথেলমিনথেস নামে ডাকা হইতো। বুঝতে পেরেছো? এখন নেমাটোডা বলা হয়। আচ্ছা, এখন এই নেমাট কথাটার অর্থ হচ্ছে ভাইয়া সুতা। নেমাট কথাটার অর্থ হচ্ছে সুতা। এবং হেলমিনথেস, হেলমিনথেস কথাটার অর্থ হচ্ছে কৃমি। সো এটাকে আমরা বলতে পারি সুতা কৃমি, তাই কিনা? সো এটাকে বলা হয় সুতা কৃমি। এবং সুতার ফিতা। আচ্ছা ভাইয়া, তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে বলো তো, সুতা গোল নাকি ফিতা গোল? তোমরা হয়তো বা বুঝতে পারতেছো যে ফিতা গোল হয় না, ফিতা হয় চ্যাপ্টা টাইপের, আর সুতা হয় গোল টাইপের। বুঝতে পেরেছো? তো এই যে সুতা কৃমি, এর আরেকটা নাম হচ্ছে গোল কৃমি, গোল কৃমি। আর এখানে যে চ্যাপ্টা কৃমি, এটারই আরেকটা নাম হচ্ছে ফিতা কৃমি, ফিতা কৃমি। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন তোমার যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ভাইয়া, মনে রাখো এই দুটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, এটা হচ্ছে পর্ব 3, ওইটা হচ্ছে পর্ব 4। তাহলে আমরা যত উপর থেকে নিচের দিকে গেছি তত উন্নত। তার মানে কি,
এই কৃমির চেয়ে ওই কৃমি বেশি উন্নত, এই কৃমির চেয়ে ওই কৃমি বেশি উন্নত। যেমন নেমাটোডা, নেমাটোডা এটা সম্পর্কে একটা বৈশিষ্ট্য বলে দিই, এরা হচ্ছে একলিঙ্গ, একলিঙ্গ। আর তাহলে এরা কি, এরা হচ্ছে উভলিঙ্গ। তাহলে উভলিঙ্গ এই বিষয়টা হচ্ছে খারাপ, এটা ভালো বৈশিষ্ট্য না। তাহলে যত খারাপ খারাপ বৈশিষ্ট্য সব হচ্ছে এদের, তাহলে এরা হচ্ছে উভলিঙ্গ। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আসো আমরা এখান থেকে আগে পড়ি, তারপরে কথাগুলো বলি, কারণ তোমাদের বইয়ে হয়তো বা সব কথা উল্লেখ করা নাই, একটু বুঝে শুনে কথা বলতে হচ্ছে। আচ্ছা, তাহলে এদের দেহটা চ্যাপ্টা, ওই যে প্ল্যাট, প্ল্যাট মানে তো চ্যাপ্টা। সো এদের দেহটা হচ্ছে চ্যাপ্টা এবং এরা হচ্ছে উভলিঙ্গ, দেখছো? এটা হচ্ছে আমরা একটু আগে পড়লাম। তাহলে এরা যদি উভলিঙ্গ হয়, এর পরের পর্বটা হচ্ছে নেমাটোডা। সে নেমাটোডা কি হবে বুঝতে পারতেছো? আচ্ছা, এখানে উভলিঙ্গ দেওয়া আছে, তো কথাটা ঠিক না, আসলে এটা হচ্ছে একলিঙ্গ হবে, উভলিঙ্গ বা একলিঙ্গ। যাই হোক, তোমাদের বইয়ে বলা আছে, আর তো কিছু করার নাই। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের অনেক কিছু ভুল লেখা থাকে। যাই হোক, তোমাদের যদি ভুল লেখা থাকে সেই ভুলটাই পড়তে হবে, কিচ্ছু করার নাই এখন। আচ্ছা, এদের দেহ চ্যাপ্টা বলা আছে। ও আচ্ছা, সরি ভাইয়া, সরি সরি সরি, আমার মনে হয় ভুল হয়ে গেছে, আমি স্লাইডটা একটু চেক দিই, একটু ওয়েট করো তোমরা। আচ্ছা ভাইয়া সরি, এখানে হচ্ছে স্লাইডটা ভুল হয়েছিল, দেখো এটাও কিন্তু একলিঙ্গই আসলে। ঠিক আছে, এই যে দেখো নেমাটোডা তাহলে কেমন, নেমাটোডা হচ্ছে একলিঙ্গ। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তাহলে এখানে আর কি বৈশিষ্ট্য আছে দেখো, আরো বৈশিষ্ট্য আছে হচ্ছে এইখানে যে প্লাটিহেলমিনথেস, এদের, এরা কি, এরা হচ্ছে পরজীবী, বহি পরজীবী বা অন্তঃপরজীবী, যাই হোক এরা হচ্ছে পরজীবী। সো পরজীবী কেন, কৃমি তো পরজীবী, কৃমি কি আমাদের দেহে বাস করে না? তো আমাদের দেহে যেহেতু বাস করতেছে, অন্যের উপর নির্ভরশীল, তার মানে কি তারা হচ্ছে পরজীবী। আচ্ছা, দেহে কি থাকে বলতো, কিউটিকল থাকে। ঠিক আছে, তাহলে এদের দেহটা কি দ্বারা আবৃত, কিউটিকল দ্বারা আবৃত। এদের দেহে কি আছে, চোষক বা আংটা আছে। দেহে শিখাঙ্গ নামে বিশেষ ধরনের কোষ থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা কোটি কোটি পার্সেন্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো কি থাকে, এদের দেহে শিখাকোষ থাকে, এবং এই শিখাকোষ আসলে কি, এটা হচ্ছে রেচনাঙ্গ, রেচনাঙ্গ। রেচনাঙ্গ বলতে আমাদের দেহে রেচনাঙ্গ আসলে কি, আমাদের দেহে রেচনাঙ্গ যেটা হচ্ছে মূত্র তৈরি করে, সেই তন্ত্রটাকে বলা হয় রেচনতন্ত্র। তো এটাও, এদেরও কি, এদেরও রেচনতন্ত্র আছে। আচ্ছা, এবং পৌষ্টিকতন্ত্র যেটা, সেটা অসম্পূর্ণ বা অনুপস্থিত। সো পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত, এই কথাটা মনে রাখতে হবে ভাইয়া। ঠিক আছে, ওকে। তাহলে এইবার আসো আমরা নেমাটোডার বৈশিষ্ট্যগুলো দেখি। নেমাটোডার বৈশিষ্ট্য হচ্ছে দেহটা তো হচ্ছে নলাকার, নলের মতো। হ্যাঁ দেখো তো, এই দেহটা দেখতে কিসের মতো মনে হচ্ছে, নলের মতো মনে হচ্ছে না? তো দেহটা নলাকার, পুরু ত্বক দ্বারা আবৃত থাকে, পৌষ্টিক নালী সম্পূর্ণ। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা আরেকটা বৈশিষ্ট্য অ্যাড করে দিই, সেটা হচ্ছে এদের পৌষ্টিক নালী, এদের পৌষ্টিক নালী যেটা, পৌষ্টিক নালী সেটা কিন্তু অনুপস্থিত বা অসম্পূর্ণ, অসম্পূর্ণ বা অনুপস্থিত, অনুপস্থিত। আর এইখানে পৌষ্টিকতন্ত্র যেটা, সেটা কি বলতো, পৌষ্টিকতন্ত্রটা হচ্ছে সম্পূর্ণ। পৌষ্টিকতন্ত্রটা কেমন, পৌষ্টিকতন্ত্র হচ্ছে সম্পূর্ণ। আর একটা বৈশিষ্ট্য কি বলা আছে দেখো, এদের সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত। এদের ক্ষেত্রে সংবহন শ্বসনতন্ত্র সম্পর্কে কিছুই বলা নাই, তো আমি লিখে দিই সংবহন শ্বসনতন্ত্র কারোরই নাই। ঠিক আছে, এদেরও নাই, এদেরও নাই। তাহলে সংবহন, সংবহন ও শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র এদের নাই, এদেরও নাই। বুঝতে পেরেছো, সংবহন ও শ্বসনতন্ত্র এদেরও নাই। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আরো কি বৈশিষ্ট্য বলা আছে দেখো, এদের অনাবৃত বা প্রকৃত সিলম নাই, সিলম নাই। ঠিক আছে, তো এদের প্রকৃত সিলম নাই, কিন্তু অপ্রকৃত সিলম আছে। বুঝতে পেরেছো, এই কথাটা মনে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে এই যে অপ্রকৃত সিলম নাই, তার মানে কি, এদের যে সিলমটা সেটাকে কি বলা হয়, অপ্রকৃত সিলম। এদেরকে বলা হচ্ছে অপ্রকৃত সিলম, সিলম। তো সিলম মানে কি, এটা তোমার একটু বুঝতে হবে। সিলম মানে কি, সিলম মানে হচ্ছে গহ্বর, ফাঁকা জায়গা। সিলম কথাটার অর্থ কি ভাইয়া, সিলম কথাটার অর্থ হচ্ছে গহ্বর, সিলম কথাটার অর্থ হচ্ছে গহ্বর। সো এদের সিলম, যে সিলম সেটাকে বলা হয় অপ্রকৃত সিলম। আচ্ছা, তাহলে এখানে একটা কথা আমরা অ্যাড করতে পারি, দেখো একদম শুরুতে আমরা পড়ছি না, শুরুতে যে ছকটা করে দিলাম সেখানে আমরা কিছু কথা অ্যাড করে নিই, তাইলে আমাদের জন্য সুবিধা হয়। সেটা হচ্ছে আমরা একটু সিলম নিয়ে পড়ি, আমরা একটু সিলম নিয়ে দেখি, সিলম। সিলম সম্পর্কে যে কথাটা মনে রাখবা ভাইয়া, সিলম সম্পর্কে যে কথাটা মনে রাখবা, এই যে প্রথম তিনটা, এই প্রথম তিনটা
অর্থাৎ পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এদের সিলম নাই, এদের সিলম নাই। ঠিক আছে, এদের যে সিলম, এই যে নেমাটোডা যেটা, এদের সিলম একটু আগে দেখলাম যে এরা অপ্রকৃত সিলম বা প্রকৃত সিলম নাই, বইয়ে এইভাবে কথা বলা আছে। সো প্রকৃত সিলম নাই, প্রকৃত সিলম নাই, সিলম নাই। আর বাকি যতগুলা সবার কিন্তু প্রকৃত সিলম আছে, বাকি যতগুলা প্রকৃত সিলম আছে। এই কথাটা ভাইয়া মনে রাখো। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে সেটাও আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে শ্বসন, সংবহনতন্ত্র অনুপস্থিত, পৌষ্টিক নালী সম্পূর্ণ, মুখ থেকে পায়ু পর্যন্ত উপস্থিত। ঠিক আছে, সো এই যে পৌষ্টিক তন্ত্র যেটা, এদের যে পৌষ্টিক তন্ত্র, পৌষ্টিক নালী তো সম্পূর্ণ। এখন পৌষ্টিক নালী এই যে মুখ থেকে শুরু হয় পায়ু পর্যন্ত আছে, তাহলে পৌষ্টিক নালীটা মুখ থেকে শুরু হয়ে পায়ু পর্যন্ত আছে। তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি পাইলাম? দেহে হচ্ছে নলাকার, আর ওদের তো চ্যাপ্টা। ঠিক আছে, অর্থাৎ এই যে এদের দেহটা কেমন, দেহটা হচ্ছে নলের মতো বা গোলাকার, আর এদের কেমন, দেহটা হচ্ছে চ্যাপ্টা। বুঝতে পেরেছ? এরা হচ্ছে উভলিঙ্গ আর হচ্ছে একলিঙ্গ। এদের পৌষ্টিক নালী অনুপস্থিত, ওদের সম্পূর্ণ, পৌষ্টিক নালী সম্পূর্ণ। এদের হচ্ছে সংবহন ও শ্বসনতন্ত্র নাই, ওদেরও নাই। আচ্ছা, এখন আরেকটা বৈশিষ্ট্য না, উদাহরণগুলো আমাদের মেইনলি জানতে হবে। সো উদাহরণ হচ্ছে ফিতাকৃমি। ফিতাকৃমি, সো ফিতাকৃমির বৈজ্ঞানিক নামটা হচ্ছে টানিয়া। ফিতাকৃমির বৈজ্ঞানিক নাম কি? টানিয়া। বুঝতে পেরেছো? এই যে ফিতাকৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে টানিয়া, এবং যকৃৎকৃমির বৈজ্ঞানিক নামটা কি? ফাসিওলা। ঠিক আছে, সো যকৃৎকৃমির বৈজ্ঞানিক নাম কি? যকৃৎকৃমি। আরেকটা কৃমি হচ্ছে যকৃৎকৃমি। সো যকৃৎকৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে ফাসিওলা। যকৃৎকৃমি, ফাসিওলা। ফাসিওলা হচ্ছে যকৃৎকৃমির বৈজ্ঞানিক নাম। আর এইখানে উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে নেমাথেলমিনথেসের উদাহরণ হচ্ছে, এটা হচ্ছে গোলকৃমি। উদাহরণ হচ্ছে গোলকৃমি। গোলকৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাসকারিস। অ্যাসকারিস। হ্যাঁ, এবং আরেকটা কৃমি আছে, সেটা হচ্ছে চোখ কৃমি। এই নামটা অনেক সুন্দর। সো চোখ কৃমি, চোখের ভেতরে যে কৃমি থাকে সেটা হচ্ছে চোখ কৃমি। তো উদাহরণটা, বৈজ্ঞানিক নামটা হচ্ছে লোয়া লোয়া। বৈজ্ঞানিক নামটা কি ভাইয়া? লোয়া লোয়া। ঠিক আছে, খুবই সুন্দর একটা নাম। তো নামগুলো কিভাবে মনে রাখবা? আমি একটা হেল্প করি। চোখ কৃমি, এটা তো লোয়া লোয়া, সুন্দর, বারবার পড়বা, লোয়া 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 লোয়া, এভাবে পড়বা। ফিতাকৃমির নামটা মনে রাখার টেকনিকটা একটু বলে দিই, দেখো। সো একটা চুইনগামকে তুমি যদি এইভাবে টান দাও, টান দিলেই তো ফিতা হয়ে যাবে, তাই না? সো এভাবে পড়তে পারো যে টানিয়া, এই যে একটা চুইনগামকে টানিয়া ফিতা বানালাম, এভাবে পড়তে পারো যে টান দিলাম, টান দিলে ফিতা হয়ে যাচ্ছে, টানিয়া। ঠিক আছে ভাইয়া, তাহলে প্লাটিহেলমিনথেস গেল, নেমাটোডা নিয়ে পড়লাম আমরা। এবার আসো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যানেলিডা। অ্যানেলিডা পর্বের উদাহরণটা কি ভাইয়া? মনে রাখো, উদাহরণটা হচ্ছে যোগ। অ্যানেলিডা পর্বের উদাহরণটা কি? উদাহরণ হচ্ছে যোগ, কেঁচো, কেঁচো। আচ্ছা, এখন এই যোগ আর কেঁচোর সাধারণ বৈশিষ্ট্য কি? যোগ তোমরা দেখছো না? যোগ তোমরা যদি দেখে থাকো, দেখবা যে যোগের ভেতরে এরকম দেহটা খণ্ড খণ্ড থাকে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে একটা যোগ, বা এটা হচ্ছে একটা কেঁচো। এই কেঁচোর যে দেহটা, সেটা দেখবে যে এরকম খণ্ড খণ্ড হয়ে থাকে। যারা দেখছো তাদের আর বোঝার বাকি নাই কি বুঝাচ্ছি আমি, যে দেহটা এরকম খণ্ড খণ্ড হয়ে থাকে, তাই কিনা? তো এদেরকে বলা হয় খণ্ডায়িত প্রাণী। তাহলে দেহটা নলের মতো। প্রথম কথা হচ্ছে যোগের দিকে তাকাও, তাইলে বুঝতে পারবা, বা কেঁচোর দিকে তাকাও, তাইলে বুঝতে পারবা দেহটা হচ্ছে নলাকার, নলের মতো, খণ্ডায়িত। খণ্ডায়িত, এই যে দেখাই দিলাম খণ্ড মানে কি, তাহলে দেহটা হচ্ছে নলাকার, খণ্ডায়িত। এদের যে রেচনাঙ্গ, সেটা নাম হচ্ছে নেফ্রিডিয়া। বুঝতে পেরেছো? এটার যে রেচনাঙ্গ, সেটা হচ্ছে নেফ্রিডিয়া। এদের প্রতিটা খণ্ডে কি থাকে? সিটা থাকে। হ্যাঁ, যোগে সিটা থাকে না। এই সিটা কি? সিটা হচ্ছে চলনাঙ্গ। আশা করি বুঝতে পেরেছো। তো ছোট্ট একটা ছন্দ দিয়ে আমি এটা মনে রাখাই। ছন্দটা এইভাবে পড়ো, এভাবে পড়ো ভাইয়া। অনিল পড়শি, অনিল আর পড়শি বদ্ধ ট্রেনে, বদ্ধ
ট্রেনে। অনিল আর পড়শি এরা কোথায়? এরা হচ্ছে বদ্ধ ট্রেনে। সো এখানে এই ছন্দটার মাধ্যমে আমরা যত বৈশিষ্ট্য আছে সবগুলো কিন্তু মনে রাখতে পারি। তো এখানে অনিল, অনিল মানে কি? অনিল মানে হচ্ছে অ্যানেলিডা। অনিল মানে হচ্ছে অ্যানেলিডার বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। হ্যাঁ, পড়শি এখানে পতে প্যারাপোডিয়া, যেটা তোমাদের বইয়ে আলোচনা করা নাই, সো এটা আমি লিখে দিচ্ছি না, তারপর লিখে দিই, তোমাদের পড়ার দরকার নাই তাইলে হবে। ঠিক আছে, এটা হচ্ছে পতে মনে রাখো প্যারাপোডিয়া। প্যারাপোডিয়া মনে রাখো, এটা তোমার পড়ার দরকার নাই। সিতে মনে রাখো সিটি, যেটা তোমার পড়ার দরকার আছে, তোমাদের বইয়েও আছে। সো সিতে মনে রাখো সিটি। বদ্ধ মানে হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। বদ্ধ মানে হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র। ট্রে মানে হচ্ছে ট্রোকোফোর লার্ভা। ট্রোকোফোর লার্ভা। এবং নে মানে হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া। ঠিক আছে, সো এগুলা নামটা মনে রাখো। অনিল পড়শি বদ্ধ ট্রেনে। অনিল পড়শি বদ্ধ ট্রেনে। সো ট্রোকোফোর লার্ভা, নেফ্রিডিয়া, প্যারাপোডিয়া, সিটি এবং বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। এখন এদের তোমাদের বইয়ে নাই কি কি সেটা একটু বলে দিই। এই যে এই প্যারাপোডিয়াটা তো তোমার দরকার হচ্ছে না, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র এটাও তোমার বইয়ে নাই। ট্রোকোফোর লার্ভা এটাও কিন্তু তোমার বইয়ে নাই। সো মনে রাখবা সিটি, নেফ্রিডিয়া। এই নেফ্রিডিয়া কি? নেফ্রিডিয়া হচ্ছে রেচনাঙ্গ। রেচনাঙ্গ। ওকে, সিটি হচ্ছে চলনাঙ্গ। এই প্যারাপোডিয়া আর সিটি দুইটা হচ্ছে চলনাঙ্গ। সো ছন্দটা লিখে আসলে মনে হয় না খুব একটা লাভ হলো, কারণ তোমাদের বই অনেক কিছুই নাই। এখন তোমরা যদি একটু অ্যাডভান্স হয়ে থাকতে চাও, তোমরা যদি মনে রাখতে পারো যে ভাইয়া হ্যাঁ আমরা একটু বেশি পড়তে চাই, তাদের জন্য একটু বলে দিলাম, তোমরা চাইলে জাস্ট মুখস্থ করে ফেলতে পারো। ঠিক আছে, আমি ছন্দ দিলাম যে এইভাবে পড়া যায়, এভাবে পড়লে তোমাদের ভবিষ্যতে এই জিনিসগুলা আর কখনোই পড়তে হচ্ছে না। এখন যদি পড়ে ফেলো, ভবিষ্যতে এই এই জিনিসটাই, সেম জিনিসটাই পড়তে হবে তোমার আবার। ঠিক আছে, সো এই দুটো হচ্ছে চলনাঙ্গ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, সো ছন্দ যেহেতু এখানে দিলাম, প্লাটিহেলমিনথেসের ছন্দটাও একটু বলে দিই। দেখো, এই যে এই ওয়ার্ডটা কি বলতো ভাইয়া? প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস। এই প্লাটিহেলমিনথেস ওয়ার্ডের মাধ্যমে আমরা প্লাটিহেলমিনথেসের সকল বৈশিষ্ট্য মনে রাখতে পারি। তো পতে মনে রাখো এরা হচ্ছে পরজীবী, তাই না? সো এটা হচ্ছে যে পরজীবী। পতে মনে রাখো এরা হচ্ছে পরজীবী। পরজীবী। টতে মনে রাখো এরা হচ্ছে ত্রিস্তরী। হ্যাঁ, টতে মনে রাখো এরা হচ্ছে ট থেকে মনে রাখো ত্রিস্তরী। এরা হচ্ছে কি, কত স্তর? এরা হচ্ছে ত্রিস্তরী প্রাণী। আচ্ছা, হ থেকে মনে রাখো এদের কি আছে? হুক বা চোষক আছে। এখানে মনে হয় দেখলাম, দেখো তো এইটা কি আছে? এই যে চোষক আছে, হুক বা চোষক। তাহলে এদের কি আছে? হুক, আর হুক মানে হচ্ছে চোষক। তাহলে হুক বা চোষক থাকে। হ্যাঁ, ওই যে যোগ দেখো না, যে হাতের সাথে লেগে যায়, রক্ত চোষে, তো এরকম আর কি, হুক বা চোষক থাকে। তারপরে ম থেকে কি কিছু মনে রাখবা? এখানে ম দ্বারা কি কিছু আছে? নাই। তারপরে ন থেকে কিছু মনে রাখতে পারবা কিনা দেখো তো ভাইয়া, ন থেকে কিছু আছে? না, ন থেকেও কিছু নাই। যাই হোক, স থেকে মনে রাখো এদের কি আছে? শিখা কোষ আছে। শিখা কোষ আছে। হ্যাঁ, আরেকটা বলছিলাম যে সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত। আশা করি বুঝতে পেরেছো। আর শিখা কোষ কি? এটা আসলে রেচনতন্ত্র। এটা হচ্ছে রেচনতন্ত্র। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে, তাহলে এই কয়টা মনে রাখো, বেশি বলতেছি না, কারণ বেশি পড়ে লাভ নাই। এই তোমাদের বইয়ে যে কয়টা আছে সেই কয়টা পড়লেই হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো অ্যানেলিডা পড়লাম। এরপরে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে আর্থ্রোপোডা। আর আর্থ্রোপোডা মানে হচ্ছে পোকামাকড়। ঠিক আছে, এখানে এখানে পড নামের মধ্যে আছে পড, নামের শেষ অংশে আছে পড। এই পড কথাটার অর্থ হচ্ছে পা। পড মানে কি? পড মানে হচ্ছে পা। এবং আর্থ্র মানে হচ্ছে সন্ধি। আর্থ মানে কি? সন্ধি। তো সন্ধিযুক্ত পা। আর্থ্রোপোডা মানে কি? মনে রাখো, সন্ধিযুক্ত পা। সন্ধিযুক্ত পাকে আমরা বলতে পারি আর্থ্রোপোডা। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন তোমরা হচ্ছে শুধুমাত্র সিম্পল একটা মশার দিকে তাকাও তো। মশার দিকে তাকাও তো, এটাই হচ্ছে একটা পোকা। বুঝতে পেরেছ?
তো পোকামাকড়ের সংখ্যাটাই আসলে সবচেয়ে বেশি, যে যত আমরা প্রাণী জগৎ পড়তেছি এর মধ্যে সবচেয়ে বৃহত্তম যে পর্বটা সেটা হচ্ছে পোকামাকড় অর্থাৎ আর্থ্রোপোডা। তো এটাও কি ভাইয়া, এটা হচ্ছে বৃহত্তম পর্ব। এটা কেমন পর্ব? বৃহত্তম পর্ব, বৃহত্তম পর্ব। তুমি তেলাপোকার দিকে তাকাও, প্রজাপতির দিকে তাকাও, ঘাসফড়িংয়ের দিকে তাকাও, সবই হচ্ছে আসলে পোকা। বুঝতে পেরেছো? তাহলে এদের উদাহরণ কি কি দেখো তো। এদের উদাহরণ হচ্ছে, এদের উদাহরণটা কি ভাইয়া? উদাহরণ হচ্ছে আরশোলা, প্রজাপতি, তারপরে হচ্ছে ঘাসফড়িং, ঘাসফড়িং, হ্যাঁ মশা, এগুলো হচ্ছে আর্থ্রোপোডার উদাহরণ। এখন এদের তুমি যদি দেহটা দেখো, আমি যদি একটা ঘাসফড়িং আঁকানোর চেষ্টা করি, দেখো তো এখানে যদি আমি একটা ঘাসফড়িং আঁকাই, এটা হচ্ছে ঘাসফড়িং এর মাথা, মাথার পরে এই যে এটা হচ্ছে বুক, তারপরে হচ্ছে ঘাসফড়িং এর পেট। তো এখানে কি আছে দেখো তো, এখানে পা থাকে, পাটা কোথায় থাকে? বক্ষে থাকে, বুকে থাকে, এটা হচ্ছে বক্ষ। আর এটা হচ্ছে উদর, উদর। আর এটা কি? মস্তক। তো তুমি তিনটা অঞ্চলে ভাগ করতে পারতেছো না? তিনটা অঞ্চলে ভাগ করতে পারতেছো না? দেখো তো, এইটুকু হচ্ছে মস্তক, তারপর হচ্ছে বক্ষ, তারপরে কি? উদর। তিনটা অঞ্চলে ভাগ করলা। তাহলে অঞ্চলে ভাগ করা যায়, এই সকল প্রাণীর যে দেহটা সেটা অঞ্চলে ভাগ করা যায়। আচ্ছা, এখন এই যে বক্ষ, বক্ষে কি থাকে? পা থাকে। এবং পা গুলা দেখতে কেমন দেখো? পা গুলা মশার পা যদি দেখো, দেখবো যে এরকম ভাঙা ভাঙা, এরকম ভাঙা ভাঙা। সন্ধি মানে কি? জোড়াযুক্ত। তো এরকম এখান থেকে এ পর্যন্ত একটা আসলো, তারপরে এই যে এরকম 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 জোড়া জোড়া হয়ে তৈরি করে পা। তো এটা হচ্ছে সন্ধিযুক্ত পা। সন্ধিযুক্ত পা মানে কি? যে পা গুলো জোড়া জোড়া হয়ে তৈরি হয়। তো এটা হচ্ছে পা আছে। বক্ষে আরো জিনিস আছে, এখানে ডানা আছে। হ্যাঁ, তো কি কি লেখা আছে সেটা আমরা একটু দেখি। দেহটা মস্তক, বক্ষ, উদর, মস্তক, বক্ষ, উদর, এই তিনটা অঞ্চলে বিভক্ত। এবং সন্ধিযুক্ত পা আছে, এদের কি আছে? সন্ধিযুক্ত পা আছে। মাথায় কি থাকে? এখানে অ্যান্টেনা আছে, তাই কি না? তো এখানে কি আছে? মাথায় আছে অ্যান্টেনা। তো এই কথাটা মনে রাখো, মাথায় আছে অ্যান্টেনা, একজোড়া পুঞ্জাক্ষী। ও হ্যাঁ, অ্যান্টেনা, এই যে অ্যান্টেনা, এবং চোখ আছে, চোখ। এখানে চোখ লাগবে না? তো এই যে এখানে চোখ আছে। আশা করি বুঝতে পেরেছো। তো মাথায় তো চোখ থাকবেই, এই যে এই পাশে একটা চোখ, ওই পাশে একটা চোখ। আচ্ছা, তাহলে মাথায় কি আছে? চোখও আছে, অ্যান্টেনাও আছে। চোখও আছে, চোখের নামটা কি? চোখের নাম হচ্ছে পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী। এবং অ্যান্টেনা, মাথায় থাকে অ্যান্টেনা। অ্যান্টেনা কি? ও যে মাথায় যেইভাবে থাকে, পোকামাকড়ের দেখেছো কিনা। আচ্ছা, এরপরে দেখো, দেহ নরম, কাইটিন সমৃদ্ধ, শক্ত আবরণী দ্বারা আবৃত। তাহলে এটা কি দ্বারা গঠিত? কাইটিন সমৃদ্ধ আবরণী দ্বারা আবৃত। তাহলে দেহ নরম, কাইটিন দ্বারা গঠিত। তো মনে রাখো, কাইটিন দ্বারা আরেকটা কথা মনে রাখো, এটা কিন্তু ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত, এটাও মনে রাখো। মালপিজিয়ান নালিকা কোটি কোটি % গুরুত্বপূর্ণ কথা। এদের যে রেচন অঙ্গ, দেখো রেচন অঙ্গ তিনটা পাইলাম, রেচন অঙ্গ তিনটা পাইছি, লিখে দিই এখানে। দেখো, তোমাদের জন্য সহজ করে দিচ্ছি। দেখো, রেচনাঙ্গ, রেচনাঙ্গ। সো রেচনাঙ্গ, প্লাটিহেলমিনথিসের যে রেচনাঙ্গ, অর্থাৎ পর্ব 3, পর্ব 3 মানে কি? প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিসের যে রেচনাঙ্গ সেটার নাম হচ্ছে শিখাকোষ, শিখাকোষ। হ্যাঁ, এরপরে অ্যানেলিডা, এটা হচ্ছে পর্ব 3। যাই হোক, প্লাটিহেলমিনথিস আছে, এখানে লিখে দিই প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস। এরপরে এরপরে অ্যানেলিডা, অ্যানেলিডা। সো অ্যানেলিডা পর্বের প্রাণীদের যে রেচনাঙ্গ তার নাম হচ্ছে নেফ্রিডিয়া। নাম কি? নেফ্রিডিয়া। এবং এই আর্থ্রোপোডা, 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 এই আর্থ্রোপোডা কিন্তু মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা। এখন এখানে না তোমাদের একটা ভুল হয়ে যাবে। কি ভুল হবে জানো? মানুষের যে রেচনাঙ্গ সেটার নাম হচ্ছে মালপিজিয়ান বডি। বুঝতে পেরেছো? মানুষের যে রেচনাঙ্গ, মানুষ, তোমাকে যদি বলতো মানুষ, মানুষের কিন্তু আর মালপিজিয়ান নালিকা না, মালপিজিয়ান বডি, মালপিজিয়ান বডি, এটা হচ্ছে রেচনাঙ্গ। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, সো রেচনাঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। এবং দেহে রক্তপূর্ণ গহ্বর, যার নাম হচ্ছে হিমোসিল। সো এদের দেহের ভিতরে কি আছে? হিমোসিল আছে। এখানে হিম কথাটার অর্থ হচ্ছে রক্ত, নামের মধ্যে আছে হিম, হিম,
হিম মানে হচ্ছে রক্ত, রক্ত। আর সিল, সিল কথাটার অর্থ হচ্ছে গহ্বর, সিল কথাটার অর্থ হচ্ছে গহ্বর। সো ওই যে সিলম, সিলম মানে তো গহ্বর, তাই না? সো হিম মানে রক্ত, রক্তপূর্ণ গহ্বর হচ্ছে হিমোসিল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া এগুলো হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। ঠিক আছে ভাইয়া, সামনের দিকে আগাই। মলাস্কা, মলাস্কা সম্পর্কে মনে রাখো। মলাস্কা ফার্স্টে হচ্ছে উদাহরণটা দেখো, উদাহরণ হচ্ছে শামুক। মলাস্কার উদাহরণ কি ভাইয়া? মলাস্কার উদাহরণ হচ্ছে শামুক। তো শামুক বা ঝিনুক, হ্যাঁ শামুক, ঝিনুক এগুলো হচ্ছে মলাস্কা। হ্যাঁ, আচ্ছা, এই শামুকের নিচে ঝিনুক লিখছি, মনে হতে পারে যে এটা ঝিনুক, তবে ওইটা হচ্ছে শামুক। শামুকের সাথে আরেকটা উদাহরণ মনে রাখতে বলতেছি, ঝিনুক। ওকে, সো এই ঝিনুকের বা শামুকের দেহটা যদি তুমি দেখো, দেখবা যে সেটা হচ্ছে নরম। শামুকের দেহটা কেমন, শক্ত নাকি নরম? মানে উপরের খোলসটা তো শক্ত, তবে দেহটা হচ্ছে নরম। তাহলে দেহ হচ্ছে নরম। নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত। তাহলে খোলসটা হচ্ছে শক্ত, তাহলে দেহ নরম, খোলস হচ্ছে শক্ত। পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে। সো এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দেখো এদের পা, পা দেখে তুমি চিনতে পারবা না এদের যে পা, সেটা হচ্ছে দেখো তাদের পাটা হচ্ছে মাংস দ্বারা তৈরি। সো মাংসল পদ, এই পাটাকে কি বলা হয়? মাংসল পদ, বা তোমাদের বইয়ে যেটা বলা আছে পেশিবহুল, পেশিবহুল পায়ের কথা বলা আছে। ঠিক আছে, সো এদের পাটা হচ্ছে পেশিবহুল পা। ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকর্য চালায়, ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকর্য চালায়। উদাহরণ হচ্ছে শামুক, ঝিনুক। তাহলে খুবই কম কথা। দেহ নরম, নরমের উপরে শক্ত আছে, অর্থাৎ শক্তটা হচ্ছে খোলস। এরপরে পাটা হচ্ছে পেশিবহুল, হ্যাঁ, এবং ফুলকা বা ফুসফুস। শেষ, ফুলকা বা ফুসফুস। ওকে, তাহলে মলাস্কা পর্ব শেষ। পরের পর্বটার কথা যদি বলি, পরের পর্বটা হচ্ছে একাইনোডার্মাটা। তোমরা তারা মাছ চেনো, তারা মাছ তোমরা দেখেছো, এবং এই তারা মাছই হচ্ছে একাইনোডার্মাটা। এখন এই যে একাইনোডার্মাটা যে পর্বের প্রাণীগুলা, এখানে নামের মধ্যে আছে ডার্ম। ডার্ম কথাটার অর্থ হচ্ছে ভাইয়া ত্বক। নামের মধ্যে আছে ডার্ম। ডার্ম মানে কি? ডার্ম কথাটার অর্থ হচ্ছে ত্বক। যেমন আমাদের যে ত্বক, এটাকে বলা হয় এপিডার্মিস। এটা হচ্ছে এপিডার্মিস। ডার্ম কথাটার অর্থ হচ্ছে ত্বক। আর একাই, নামের মধ্যে আছে একাই। একাই শব্দটার অর্থ হচ্ছে কাটা। সো কাটাযুক্ত ত্বক। তাহলে প্রথম কথা হচ্ছে এই একাইনোডার্মাটা, এদের ত্বক কাটাযুক্ত। এদের ত্বক কেমন? ত্বক হচ্ছে কাটাযুক্ত, কাটাযুক্ত। এই কথাটা মনে রাখো। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে তুমি যদি তারা মাছের দিকে তাকাও, তারা মাছের দিকে তাকাইলে কিন্তু 4-5টা বৈশিষ্ট্য এমনিতেই লেখার কথা, তাই না? তো তারা মাছের যদি দিকে যদি তাকাও, দেখো এটা দেখতে তারার মতো, এবং বাহু কয়টা? বাহু হচ্ছে 5টা। কয়টা বাহু নিয়ে গঠিত? 5টা বাহু নিয়ে গঠিত। ঠিক আছে, তাহলে বাহু হচ্ছে 5টা। তাহলে দেহটাও এটা হচ্ছে কাঁটাযুক্ত, কাঁটাযুক্ত। 5টি সমানভাবে বিভক্ত, অর্থাৎ এই বিষয়টাকে বলা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম। তাহলে 5টা সমান ভাগে বিভক্ত। তুমি যদি এই বরাবর কাটো, তুমি যদি এই বরাবর কাটো তাইলে একটা ভাগ পাবা, তুমি যদি এই বরাবর কাটো তাইলে একটা ভাগ পাবা, তুমি যদি এই বরাবর কাটো একটা ভাগ পাবা, তুমি যদি এই বরাবর কাটো তাহলে একটা ভাগ পাবা। তাহলে সমান ভাগ কয়টা ভাইয়া? সমান ভাগ হচ্ছে 5টা। পঞ্চ অরীয় প্রতিসম এই বিষয়টাকে বলা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম। পানি সংবহন তন্ত্র থাকে। দেখো তারা মাছ এটা কোথায় থাকে? সমুদ্রে থাকে, সারা জীবনই সমুদ্রে থাকে। এই পর্বের যত প্রাণী আছে সবাই সমুদ্রে থাকে। এবং সমুদ্রে থাকে মানে কি? তাদের একটা পানি সংবহন তন্ত্র লাগবে। তো এদের কি আছে ভাইয়া বলতো? পানি সংবহন তন্ত্র থাকে, অন্য কারো এটা থাকে না। এটা কোটি কোটি % গুরুত্বপূর্ণ। তো পানি সংবহন তন্ত্র কার থাকে? তারা মাছ, যারা সারা জীবন পানিতে থাকে তাদের। এবং নালীপথের সাহায্যে চলাচল, নালিকা পথ বা নালীপথ, যাই হোক টিউব ফিট বলা হয়। সো নালীপথের মাধ্যমে, অর্থাৎ পায়ের কথা বলা হচ্ছে। পা, এদের যে পা, এই যে এইটা, তুমি হচ্ছে অক্টোপাস দেখেছো? যদিও অক্টোপাস এই পর্বের প্রাণী না, অক্টোপাস হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। যাই হোক, অক্টোপাসের পাটা দেখো না, যেখানে হচ্ছে লেগে যাচ্ছে, ওইটা হচ্ছে টান দিয়ে খোলা কষ্টকর হয়ে যায়। কেন? কারণ হচ্ছে তাদের পাটা নালীর মতো, হ্যাঁ, এখানে চিপকায় চিপকায় লেগে যায়। তো এদের পাও হচ্ছে তুমি সার্চ করে দেখবা নালীপদ, বা এই যে তারা মাছের পাটা দেখতে কেমন, এইভাবে তুমি সার্চ করে দেখবা, তুমি দেখবা যে হচ্ছে তাদের পায়ে নালীর মতো অংশ আছে, ছোট ছোট নালী 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 থাকে। তাহলে এই নালীপদের মাধ্যমে কি করে? চলাচল করে। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা নিশ্চিত করা যায় না। ঠিক আছে, অর্থাৎ এদের মাথা নাই। দেখো এদের মাথা নাই। মাথা নাই মানে কি? ব্রেন নাই, মস্তিষ্ক নাই। বুঝতে পেরেছো? তাহলে তারা মাছ সমুদ্র শসা,
এগুলো হচ্ছে এই একাইনোডার্মাটার উদাহরণ। আশা করি ভাইয়া বুঝতে পেরেছে। তাহলে ত্বক কাঁটাযুক্ত, এদের কি আছে, পানি সংবহন তন্ত্র আছে, দেহ 5টা খণ্ডে বিভক্ত অর্থাৎ পঞ্চউরীয় প্রতিসম, এবং এরা হচ্ছে পৃষ্ঠীয় এবং অঙ্কীয়। দেখো তারা মাছ যদি এইভাবে থাকে তাহলে এখানে এখানে নিচের দিকে মুখ থাকে, তাহলে উপরের দিকে মুখ নাই, তাহলে এটা কি অঙ্কীয় অংশ, এটা হচ্ছে পৃষ্ঠীয় অংশ, পিঠের অংশ, তাই কিনা? সো অঙ্কীয় এবং পৃষ্ঠীয় অংশ ভাগ করা যায় এবং মাথা নাই, এই কথা হচ্ছে মনে রাখতে হবে। সো তারা মাছ এবং সমুদ্র তারা, সরি সমুদ্র তারা নাই, সমুদ্র শশা আছে। সো তারা মাছ, সমুদ্র শশা। ওকে, এবার আসো মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিভাগ। মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিভাগ তোমাদের বইয়ে একটু ভিন্নভাবে করা আছে, ইন্টারমিডিয়েটে যেভাবে আসলে আছে তোমাদের আসলে ওইভাবে নাই। তো এই যে দেখো, আমি একটু যদি তোমাদেরকে দেখাই, করডাটা। মেরুদণ্ডী প্রাণী মানে কি? মেরুদণ্ডী প্রাণী মানে হচ্ছে করডাটা। করডাটা, সো করডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে যদি বলা হয়, করডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে যদি বলা হয় ভাইয়া, তাহলে করডাটা পর্বের যে বৈশিষ্ট্যগুলা থাকে, করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলা কি কি? বৈশিষ্ট্য হচ্ছে ভ্রূণীয় কিছু বৈশিষ্ট্য আছে। সো ভ্রূণীয় বৈশিষ্ট্যগুলো একটু বলে দিই। ভ্রূণীয় বৈশিষ্ট্যে তাদের নটোকর্ড থাকে, নটোকর্ড। তো এই নটোকর্ডটাই আসলে আমাদের দেহে মেরুদণ্ডে পরিণত হয়েছে। কিছু পর্বের প্রাণীতে আসলে মেরুদণ্ড হয় না, সব পর্বের প্রাণীতে মেরুদণ্ড হয় না, তবে আমাদের হয়েছে, ঠিক আছে? তো এখানে মেরুদণ্ডের কথাই বলা আছে ডিরেক্ট। যাই হোক, এটা হচ্ছে নটোকর্ড, ভ্রূণ অবস্থায় নটোকর্ড, যেটা পরিণত অবস্থায় আমাদের মেরুদণ্ড হয়েছে। আচ্ছা, এরপরে থাকে নার্ভ কর্ড। নার্ভ, জাস্ট একটু মনে রাখো ওয়ার্ডগুলো, তাইলেই হবে। নার্ভ কর্ড। সো নার্ভ কর্ড এটা থাকতে হবে। করডাটা পর্বের প্রাণী কখন আমি বলবো, কোন একটা প্রাণীকে কখন করডাটা পর্ব বলবো, যখন তার ভ্রূণীয় অবস্থায় নটোকর্ড থাকবে, নার্ভ কর্ড থাকবে এবং গলবিলে ফুলকারন্ধ্র থাকে, ফুলকারন্ধ্র থাকে, তখন আমরা সেই পর্বের প্রাণীটাকে বলা হয়, সেই পর্বের প্রাণীটাকে আমরা বলি করডাটা পর্বের প্রাণী। ওকে, এখন দেখো আমাদের কি গলবিল মানে কি, যে এই জায়গাটাতে কি কোনো ফুলকা আছে? ফুলকা নাই, ফুলকা ছিদ্র আছে? নাই। কিন্তু তুমি দেখবা যে মাছের কিন্তু ফুলকা ছিদ্র থাকে, এখানে একটা ছিদ্র থাকে না মুখের নিচে? তো এখানে একটা ছিদ্রপথ থাকে মাছের, কিন্তু আমাদের কিন্তু নাই। এই বিষয়টা মাথায় রাখো। তবে আমাদের ছিল, এক সময় ছিল যখন আমরা ভ্রূণ অবস্থায় ছিলাম। ভ্রূণ মানে কি, ওই যে ছোট একটা, আমরা যখন মায়ের পেটে ছিলাম একদম শুরুর দিকে একটা আকৃতি, এই আকৃতিটাকে বলা হচ্ছে ভ্রূণ। এই ভ্রূণ যখন ছিলাম তখন ছিদ্রপথ ছিল সেই জায়গাটাতে, গলবেলে কিছু ছিদ্রপথ ছিল যেগুলোকে বলা হয় ফুলকা ছিদ্র। কিন্তু পরবর্তীতে এই ফুলকা ছিদ্র আর নাই, এটা হয়ে গেছে আমাদের দেহে ফুসফুস হয়ে গেছে। বুঝতে পেরেছো? ওকে, এখন এই যে করডাটা যে পর্ব আছে, তাহলে পর্বটার নাম কি? পর্বটার নাম হচ্ছে করডাটা। পর্বটার নাম হচ্ছে, আমি একটু আলাদা পেজে লিখে দিই, পর্বটার নাম হচ্ছে করডাটা। এখন এই করডাটা পর্বকে আমরা 3টা উপপর্বে ভাগ করতে পারি। কয়টা উপপর্ব? উপপর্ব হচ্ছে 3টা। উপপর্ব হচ্ছে ভাইয়া 3টা। তাহলে 1 নাম্বার হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা। তো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা, এই 3টা উপপর্বে ভাগ করতে পারি আমরা। এখন এই যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা, এই 3টার একটু বৈশিষ্ট্য আমরা দেখি। উপপর্ব যেগুলো আছে, ইউরোকর্ডাটা। আচ্ছা, করডাটার বৈশিষ্ট্যগুলো ফার্স্টে এখানে বলা আছে, আমি তো কয়েকটা কথা বললাম করডাটা সম্পর্কে, তাই না? সো করডাটা সম্পর্কে কিছু কথা বলা আছে, যেমন এই পর্বের প্রাণীরা সারা জীবন অথবা ভ্রূণ অবস্থাতে এই যে নটোকর্ড থাকে। সো ভ্রূণ অবস্থাতে কি থাকে? নটোকর্ড থাকে। নটোকর্ড মানে কি? নটোকর্ড মানে হচ্ছে একটা দণ্ড। সো নটোকর্ড মানে হচ্ছে নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডিত অঙ্গ। যাই হোক, নটোকর্ড হচ্ছে একটা অঙ্গ যেটা হচ্ছে নরম, দৃঢ়, তারপরে হচ্ছে দণ্ডাকার এবং অখণ্ডকায়িত অঙ্গ। যাই হোক, সামনের দিকে আগাই, দেখো পৃষ্ঠদেশে একক এবং ফাফা স্নায়ুরজ্জু থাকে। সো মেন কথাগুলো মনে রাখো, এত কথা যদি মনে না থাকে জাস্ট মনে রাখো এখানে কি আছে, পৃষ্ঠীয় নটোকর্ড আছে, তারপরে কি আছে, স্নায়ুরজ্জু আছে,
বা নার্ভ কর্ড যেটাকে আমরা বলতেছি, স্নায়ুরজ্জু মানে হচ্ছে নার্ভ কর্ড, যেটা লিখে নিলাম নার্ভ কর্ড। এগুলো কোথায় থাকে? ভ্রূণীয় অবস্থায় থাকে, পূর্ণাঙ্গ প্রাণীতে নাও থাকতে পারে। সারা জীবন অথবা জীবনের চক্রের কোন এক পর্যায়ে গলবিল ফুলকা ছিদ্র থাকে। সো মাছের যেমন ফুলকা ছিদ্র এখনো আছে, বড় হওয়ার পরেও আছে, কিন্তু আমাদের বড় হওয়ার পরে আর ফুলকা ছিদ্র নাই, আমাদের হয়ে গেছে সেটা ফুসফুস। আচ্ছা, যেমন মানুষ, কোনো ব্যাঙ, রুই মাছ, এগুলো হচ্ছে করডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। এখন এই করডাটা পর্বকে কয়টা উপপর্বে ভাগ করছি আমরা? তিনটা। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা হচ্ছে সেফালোকর্ডাটা, এন্ড আরেকটা হচ্ছে ভার্টিব্রাটা। সো ইউরোকর্ডাটা পর্বের প্রাণীরা কিন্তু নিশ্চল, এই যে দেখো নিশ্চল, ঠিক আছে, চলাচল করতে পারে না। এবং ইউরোকর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো যদি দেখো, খুব অল্প পরিমাণ বৈশিষ্ট্য এখানে মনে রাখতে হবে, জাস্ট দুই একটা করে বৈশিষ্ট্য। সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র থাকে, পৃষ্ঠীয় ফাফা স্নায়ুরজ্জু থাকে, যেটা থাকতেই হবে। এই দুটো জিনিস না থাকলে তো আমরা সেটাকে কর্ডাটা বলবোই না। তাহলে ফুলকারন্ধ্রও থাকে, স্নায়ুরজ্জুও থাকে প্রাথমিক অবস্থায়। লার্ভা দশায় লেজে নটোকর্ড থাকে, ঠিক আছে। সো লার্ভা দশায় কি থাকে? নটোকর্ড একসময় ছিল, পূর্ণাঙ্গ প্রাণীতে হয়তো বা নাই, লার্ভা দশায় নটোকর্ড থাকে। তাহলে তিনটা বৈশিষ্ট্য থাকা লাগে, একটা হচ্ছে নটোকর্ড, একটা হচ্ছে স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড, আর একটা হচ্ছে গলবিল ফুলকারন্ধ্র। সো প্রাথমিক অবস্থায় এই দুটা থাকে, আর লেজে থাকে নটোকর্ড, ঠিক আছে। তাহলে এই তিনটা থাকে বিধায় তো এরা হচ্ছে কর্ডাটা। এখন কর্ডাটার মধ্যে এটা হচ্ছে নিম্ন শ্রেণীর, এটা হচ্ছে নিম্ন শ্রেণীর, খুবই অনুন্নত, দেখো চলাচল করতে পারে না। কর্ডাটা পর্বগুলো নর্মালি অনেক বেশি উন্নত হয়, যেমন মানুষ সবচেয়ে উন্নত প্রাণী, কিন্তু এই প্রাণীগুলা মানে কর্ডাটা পর্ব কিন্তু তারপরে অনুন্নত কিছুটা, বুঝতে পেরেছো? সো এটার উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া। উদাহরণটা কি ভাইয়া? উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া। তাহলে ইউরোকর্ডাটার উদাহরণ হচ্ছে ভাইয়া অ্যাসিডিয়া। এরপরে দেখো সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটার সেফালোকর্ডাটার উদাহরণটার নাম মনে রাখো ভাইয়া, ব্রাঙ্কিওস্টোমা। ব্রাঙ্কিওস্টোমা। সো ব্রাঙ্কিওস্টোমা মানে কি, এখানে জানার জন্য একটু বলে দিই। স্টোমা মানে হচ্ছে ছিদ্র, আর ব্রাঙ্ক মানে হচ্ছে ফুলকা, তাহলে ফুলকা ছিদ্র থাকে, ঠিক আছে। তো ফুলকা ছিদ্র তো থাকাই লাগবে, তাছাড়া কেমনে হবে? তো ব্রাঙ্কিওস্টোমা মানে কি? ব্রাঙ্কিওস্টোমা মানে হচ্ছে ফুলকা ছিদ্র। যাই হোক, এই যে এই প্রাণীটা দেখতে পাচ্ছ, এই প্রাণীটার নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা। এখন এই ব্রাঙ্কিওস্টোমায় কি থাকে বলতো? নটোকর্ডের উপস্থিতি, সারা জীবনই থাকে নটোকর্ড, এবং দেখতে মাছের মতো। শেষ, দুইটা কথা মুখস্থ করে নাও। কি দেখতে মাছের মতো? নটোকর্ড থাকে, শেষ। নটোকর্ড থাকবেই, এটা তো কমন কথা, তাই না? নটোকর্ড থাকবে, দেখতে মাছের মতো, শেষ। এই দুটো কথা। এবং এদের মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে ভার্টিব্রাটা। এদের মধ্যে সবচেয়ে উন্নত কারা? এই যে ভার্টিব্রাটা, এটা নিয়ে তো এখানে লিখে নাই আর কি, এই যে ভার্টিব্রাটা। সো ইউরোকর্ডাটা এটা একদম অনুন্নত, এটা মাঝামাঝি পর্যায়ে, এবং এটা হচ্ছে উন্নত। যেহেতু উন্নত, এর মধ্যে আবার কিছু ভাগ আছে। তাহলে ভাগগুলা কি কি সেটা আমরা দেখি। ভার্টিব্রাটা যে উপপর্বটা আছে, সেটাকে আমরা 7টা শ্রেণীতে ভাগ করতে পারি। কয়টা শ্রেণী? 7টি শ্রেণী। 7টি শ্রেণীর নাম জানতে হবে। 7টি শ্রেণীর কি জানতে হবে ভাইয়া বলো তো? নাম জানতে হবে, ঠিক আছে। সো নামগুলো কি কি দেখো? নামগুলো হচ্ছে দেখো, সাইক্লোস্টোমাটা। হ্যাঁ, এখানে যদিও ভুল আছে, আমাদের ভুলটাই পড়তে হবে, কারণ আমরা বড় ক্লাসে আরো ভালো করে জানবো। যাই হোক, এখানে যেটা আছে সেটা আমি বলি। সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস। সো মনে রাখো, CCO, ARAM, আরাম। সিসিও আরাম, সিসিও আরাম, সিসিও আরাম, মনে রাখো, সিসিও আরাম। সো সি মানে কি? প্রথম সিতে হচ্ছে সাইক্লোস্টোমাটা। এই 7টার নামের প্রথম নামটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা, ঠিক আছে। এই যে দেখো, সাইক্লোস্টোমাটা। এরপরে সিতে মনে রাখো কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস। ওকে, সো পরেরটা হচ্ছে কি? কন্ড্রিকথিস। এরপরে হচ্ছে ওতে মনে রাখো অস্টিকথিস, অস্টিকথিস। তাহলে পরের ওতে মনে রাখো ভাইয়া, এই যে অস্টিকথিস। ও সরি, এখানে বানানটা কি আছে দেখো, অস্টিকথিস, ঠিক আছে। তো এখানে আমার বানানটা ভুল হয়েছে। বানানটা কি ভাইয়া?
অস্টিক অস্টিকথিস। ওকে, এরপরে এ থেকে মনে রাখো এ মানে হচ্ছে অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া। আর মানে হচ্ছে রেপটিলিয়া, রেপটিলিয়া। এ মানে হচ্ছে অ্যাভেস, এন এম মানে হচ্ছে মামালিয়া। মামালিয়া। তো এই কথা মনে রাখো, সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিস, অস্ট্রিকথিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভেস, মামালিয়া। এই কয়টা কথা ভাইয়া মনে রাখো। তো এদের মিনিংটা কি? মিনিংটা হচ্ছে মনে রাখো ভাইয়া, এদের মধ্যে এই যে এইখানে দ্বিতীয় যে দুইটা, অর্থাৎ কন্ডিকথিস এন্ড অস্ট্রিকথিস, এই দুটো হচ্ছে মাস। এদেরকে কি বলা হচ্ছে? এরা হচ্ছে মাস। হ্যাঁ, এটা আসলে এই শ্রেণীর মধ্যে পড়ে না, তারপরে এখানে দিয়ে ফেলছে। যাই হোক, দিয়ে ফেলছে যেহেতু আমরা পড়বো, বাদ দাও, ওইটা আমরা পড়তেছি, ওটা কি। তবে এই দুইটা মনে রাখো, এরা দুইজন হচ্ছে মাস। অ্যামফিবিয়া মানে হচ্ছে উভচর, উভচর। রেপটিলিয়া মানে হচ্ছে সরীসৃপ, সরীসৃপ। অ্যাভেস মানে পাখি। মামালিয়া মানে হচ্ছে স্তন্যপায়ী, মামালিয়া মানে কি? স্তন্যপায়ী। ঠিক আছে ভাইয়ারা? ওকে, সো ভার্টিব্রাটার মধ্যে কি কি আছে? সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিস, অস্ট্রিকথিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভেস এন্ড মামালিয়া। ঠিক আছে? সো এই দুটো হচ্ছে মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। শেষ। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আসো আমরা এবার এই সাইক্লোস্টোমাটা নিয়ে, প্রথমটা নিয়ে পড়ি, সাইক্লোস্টোমাটা। সো সাইক্লোস্টোমাটা এর উদাহরণ হচ্ছে দেখো পেট্রোমাইজন। সো সাইক্লোস্টোমাটার উদাহরণ কি ভাইয়া? পেট্রোমাইজন। এটা দেখতে বাইন মাছের মতো, যা বাইন মাছ চেনো না তোমরা? সো এই পেট্রোমাইজন, এটা দেখতে বাইন মাছের মতো। যাই হোক, এর দেহটা কেমন? দেহটা হচ্ছে লম্বাটে। সো লম্বাটে দেহ, মুখছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন। তাহলে মুখছিদ্রটা কেমন? গোলাকার এবং চোয়ালবিহীন। আচ্ছা, দেহে আইস বা যুগ্ম পাখনা এগুলো হচ্ছে নাই, অনুপস্থিত। ফুলকা ছিদ্রের মাধ্যমে শ্বাস নাই। তাহলে কয়টা কথা একটু পড়তে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে? দেহটা লম্বা, এটা দেহটা দেখলে বোঝা যাচ্ছে দেহটা হচ্ছে লম্বা। এদের মুখছিদ্র যেটা, সেটা হচ্ছে গোল টাইপের এবং চোয়াল নাই, মুখে কোনো চোয়াল নাই। আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত, মানে কি আইসটাও নাই, মানে মাছের যেটা থাকে আইস থাকে, পাখনা থাকে, তো এই পাখনাগুলো নাই, মানে যুগ্ম পাখনা নাই। হ্যাঁ, এখানে দেখো অযুগ্ম পাখনা আছে। অযুগ্ম পাখনা মানে হচ্ছে একটাই, কিন্তু ডানায় যদি একটা পাখনা থাকতো এই জায়গাটাতে, এই পাশেও থাকতো ওই পাশেও থাকতো, তাহলে দুইটা হইতো। তাহলে ওই যুগ্ম পাখনাটা নাই, অযুগ্ম পাখনা আছে। ফুলকা ছিদ্রের মাধ্যমে শ্বাস নাই। ঠিক আছে ভাইয়া, আসো সামনের দিকে যাই। এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না, যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন এই যে কন্ডিকথিস, এখানে কন্ডিকথিস মানে কি সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, এইখানে একটা কথা মনে রাখো, এই যে স্টম নামের মধ্যে কি আছে দেখো তো? নামের মধ্যে আছে স্টম। এই স্টম কথাটার অর্থ হচ্ছে ছিদ্র। স্টম মানে কি? ছিদ্র। আর নামের মধ্যে আছে সাইকেল। সাইকেল মানে কি? সাইকেল মানে হচ্ছে বৃত্ত বা গোলাকার, তাই কিনা? সো গোল ছিদ্র। তো এদের যে দেহটা, সরি, হ্যাঁ, স্টম মানে হচ্ছে ছিদ্র, সাইকেল মানে কি? গোল। সো এখানে একটা বৈশিষ্ট্য আমরা পড়লাম না, যে মুখ ছিদ্র, এই যে ছিদ্রটা কেমন? ছিদ্রটা হচ্ছে গোল। বুঝতে পেরেছো? সো নামটাই এই কারণে এমন হয়েছে, মুখ ছিদ্র গোল, তাই নামটা ওইরকম হয়েছে। কন্ড্রিকথিস, এখানে নামের মধ্যে আছে কন্ড্র। কন্ড্র কথাটার অর্থ হচ্ছে তরুণাস্থি। নামের মধ্যে আছে কন্ড্র, এটা হচ্ছে কন্ড্র কথাটার অর্থ হচ্ছে তরুণাস্থি, তরুণাস্থি। তো মনে রাখো, এই কন্ড্রিকথিস এটা হচ্ছে তরুণাস্থিময় মাছ। এটা হচ্ছে তরুণাস্থিময় মাছ, তরুণাস্থিময় মাছ। কন্ড্রিকথিস মানে কি? এটা হচ্ছে তরুণাস্থিময় মাছ। এখন তরুণাস্থিময় মাছ বলতে কি বোঝানো? তরুণাস্থি মানে কি? যেমন যে আমাদের কান, এটা হচ্ছে তরুণাস্থি। হ্যাঁ, এটা দেখো স্প্রিং এর মতো। কিন্তু এই যে হাড়, এটাকে তুমি বাঁকা করলে ওই হাড় কি আর সোজা হবে জীবনে? না, হবে না। তো এটা হচ্ছে অস্থি। এটা হচ্ছে তরুণাস্থি, এটা হচ্ছে অস্থি। ঠিক আছে ভাইয়া? তো তরুণাস্থিময় মাছ। এখন এই তরুণাস্থিময় মাছ, এগুলো কি কি? এগুলো হচ্ছে যে আমরা হাঙর মাছ দেখছি না? হাঙর মাছ হচ্ছে তরুণাস্থিময় মাছ। করাত মাছ, হাতুড়ি মাছ, এই যে হাতুড়ি মাছ, হাতুড়ি হাঙর বলা হয়। ঠিক আছে? সো হাতুড়ি মাছ মানে হচ্ছে হাতুড়ি হাঙর, এটাও হাতুড়ি হাঙর, জাস্ট মাথাটা এই জায়গাটাতে একটু হাতুড়ির মতো অংশ থাকে, তো এটাকে বলা হচ্ছে হাতুড়ি হাঙর। তো এই যে হাঙর মাছ কিন্তু দেখলেই বুঝবা যে তার আইস, তার দেহটা অনেক চকচকে। তার মানে কি? আইস যদি থাকে সেটা হচ্ছে পাতলা হয় অনেক।
তো এদের কঙ্কালটা কি? প্রথম কথা হচ্ছে এদের কঙ্কাল হচ্ছে তরুণাস্থিময়। আইসের কথা কি বলা আছে? হ্যাঁ, আইসের কথা বলা আছে। আইসটার নাম হচ্ছে প্লাকয়েড আইস। হ্যাঁ, অর্থাৎ প্লাকয়েড আইস মানে হচ্ছে এদের আইসটা খুবই পাতলা, প্লাক করলেই তুলে যায়, মানে উঠে যায়, খুব সহজে উঠে যায় এরকম। তাহলে প্লাকয়েড আইসে আবৃত। তার ফুলকা থাকে, তো মাছের কি থাকে? ফুলকা থাকে। এখন আমরা যে মাছগুলা খাই সেই মাছের কিন্তু ফুলকা কিন্তু এক জোড়া, দুইটা থাকে। কিন্তু এই হাঙর মাছের যে ফুলকা, ফুলকা ছিদ্র কিন্তু 5 থেকে 7 জোড়া। ঠিক আছে ভাইয়া? এখানে কানকো থাকে না, কানকো থাকে না। লেজের দুটি অংশ ভিন্ন আকৃতির, অর্থাৎ হেটারো সার্কাল। সো তুমি যদি হাঙর মাছটা দেখো ভাইয়া, তুমি যদি হাঙর মাছটা দেখো, ধরে নাও এটা হচ্ছে একটা হাঙর মাছ, একটা লেজ দেখবা অনেক বড়, আরেকটা লেজ কিছুটা ছোট। ঠিক আছে? সো দুইটা লেজ কি সমান হইলো? একটা বড় একটা ছোট, সমান হয় নাই। তো এই যে সমান যে হইল না, এটাকে বলা হচ্ছে, এই লেজটাকে বলা হয় হেটারো সার্কাল। হেটারো সার্কাল। এখানে হেটারো কথাটার অর্থ হচ্ছে আলাদা। যাই হোক, আসো আমরা একটা ছোট্ট পার্থক্য করি। সেটা হচ্ছে কনডিকথিস আর একটা হচ্ছে অস্টিকথিস। একটা হচ্ছে কনডিকথিস, কনডিকথিস এবং আরেকটা হচ্ছে অস্টিকথিস। একটা হচ্ছে কনডিকথিস, আরেকটা হচ্ছে অস্টিকথিস। সো এখানে কন্ড্র কথাটার অর্থ হচ্ছে তরুণাস্থি। মনে রাখো ভাইয়া, এখানে যে কন্ড্র, এই কন্ড্র কথাটার অর্থ হচ্ছে তরুণাস্থি। হ্যাঁ, এটা তো আমরা একটু আগে জানলাম। তাহলে এটা হচ্ছে তরুণাস্থিময় মাছ, আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে তরুণাস্থিময় মাছ। তরুণাস্থিময় মাছ। আর অস্টিকথিস, এখানে অষ্টি কথাটার অর্থ হচ্ছে অস্থি। তার মানে কি? এটা হচ্ছে অস্থিময় মাছ। অস্থিময় মাছ, অস্থিময় মাছ। এখন মাছগুলো যদি দেখাই তোমাদের, মাছগুলো দেখতে কেমন? তোমরা তো, আমরা যে মাছগুলা খাই সেগুলো দেখতে কেমন? এই যে এটা হচ্ছে একটা ইলিশ মাছ। এটা কি মাছ? এটা হচ্ছে একটা ইলিশ মাছ। ঠিক আছে? আর এখানে এই মাছটা কেমন? এই মাছটা দেখো, এই মাছটা হচ্ছে একটা পাখনা অনেক বড় আর একটা পাখনা হচ্ছে ছোট। তো এইখানে দেখো, এখানে এই যে মাছটা, এই যে মাছটা, এইখানে কি থাকে বলতো? এটা যদি হাঙর মাছ হয়, এখানে ফুলকা রন্ধ্র থাকে। কি থাকে ভাইয়া? এখানে ফুলকা রন্ধ্র থাকে। কয় জোড়া? 5 থেকে 7 জোড়া। 1 2 3 4 5 ফুলকা রন্ধ্র থাকে, অর্থাৎ একটা ছিদ্রপথ থাকে। এবং এই ছিদ্রপথটা ঢাকা থাকে না। তুমি যদি রুই মাছ কেনো, রুই মাছে দেখবা যে এখানে ছিদ্রপথ আছে, এখানে ছিদ্রপথ আছে, কিন্তু এটা কানকো দ্বারা ঢাকা থাকে। কানকো মানে হচ্ছে যে কান, কান। রুই মাছের উপরে একটা কান থাকে না? কান থাকে না, যেটা টান দিলে ফুলকা বের হয়? ওই কানকো দিয়ে কি থাকে? ঢাকা থাকে। কিন্তু এদের কানকো দিয়ে ঢাকা থাকে না, তুমি বাইরে থেকে ছিদ্রটা দেখতে পাবা। হ্যাঁ, তাহলে 5 থেকে 7 জোড়া। ওই এই পাশে 5টা, ওই পাশে 5টা। তার মানে কি 5 থেকে 7টা এই পাশে, 5 থেকে 7টা ওই পাশে। তার মানে 5 থেকে 7 জোড়া। তো তরুণাস্থিময়, ওটা হচ্ছে অস্থিময় মাছ। এখন এদের যে ফুলকা ছিদ্র, ফুলকা ছিদ্র কত জোড়া? 5 থেকে 7 জোড়া। 5 থেকে 7 জোড়া। আর এদের কি? এদের হচ্ছে 1 জোড়া। কানকো কি এদের থাকে? না, এদের কানকো নাই। এদের কানকো যেটা, সেটা কিন্তু নাই। এদের কি? কানকোটা আছে। চতুর্থ কথা হচ্ছে, এদের দেখো লেজটা কেমন? আচ্ছা, আইসটা কেমন? আইস। সো এদের দেহে আইস পাবা তুমি। এদের দেহে তুমি কি পাবা ভাইয়া? এদের দেহে এরকম আইস পাবা। হ্যাঁ, এদের দেহে এরকম আইস পাবা। এদের দেহে তুমি সেরকম কোনো আইস পাবা না, দেখে মনে হচ্ছে খুব মসৃণ। তো এই আইসটার নাম হচ্ছে প্লাকয়েড আইস। এই আইসটা কি? এটা হচ্ছে, আইসটার নাম কি? আইসটার নাম হচ্ছে প্লাকয়েড আইস। প্লাকয়েড আইস। আর এইখানে যে আইসটা, সেই আইসটার নাম হচ্ছে, এটাকে বলা হচ্ছে সাইক্লয়েড আইস। সাইক্লয়েড আইস। ঠিক আছে ভাইয়া? এরপরে দেখো পরের যে বৈশিষ্ট্যটা, সেটা একটু মনে রাখো। সেটা হচ্ছে এদের লেজটা দেখো তো, এদের লেজটা একটা ছোট একটা বড়। সো হেটারো মানে হচ্ছে আলাদা। হেটারো মানে হচ্ছে আলাদা। আর হোমো কথাটার অর্থ হচ্ছে সম। হ্যাঁ, হোমো মানে হচ্ছে একই। হোমো মানে কি? হোমো মানে হচ্ছে একই। সো বলো তো ভাইয়া, এদের যে আহ, এদের যে লেজটা কেমন? লেজটা হচ্ছে হেটারো সার্কাল। হেটারো সার্কাল। আর এদের লেজটা হচ্ছে হোমো সার্কাল।
হোমো সার্কাল, এই কথাটা ভাইয়া মনে রাখতে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আমরা সবকিছু পড়ে ফেললাম, সবকিছু পড়ে ফেলছি। আসো সামনের দিকে আগাই, সামনের দিকে আগাই। অস্টিকথিস, অস্টিকথিস নিয়ে কি মনে রাখবো ভাইয়া? এরা হচ্ছে স্বাদু পানিতে থাকে। ওইটা ছিল সমুদ্রে থাকে, এটা হচ্ছে স্বাদু পানিতে থাকে। মুখছিদ্র দেহের সম্মুখ প্রান্তে থাকে। ওকে, আর এদের মুখছিদ্র নিয়ে কিছু বলা আছে? মুখছিদ্র অঙ্কীয় দেশে থাকে। হ্যাঁ, মুখটা কোথায় থাকে? একটু নিচের দিকে থাকে। হাঙর মাছের মুখটা কোথায় থাকে? মুখটা একটু নিচের দিকে থাকে। এদের মুখটা দেখবা, এই মুখটা এইখানে না, এই হাঙর মাছের যে মুখ, এই হাঙর মাছের মুখটা একটু নিচের দিকে থাকে, এইখানে থাকে। তোমরা হাঙর মাছ নিশ্চয়ই দেখেছো। আর এইখানে মুখটা কোথায় থাকে? মুখছিদ্রটা থাকে একদম প্রান্তে থাকে। বুঝতে পেরেছো? তাহলে এখানে মুখছিদ্র নিয়ে কি বলা যায়? মুখছিদ্র সেটা কিন্তু অঙ্কীয় দেশে। অঙ্কীয় মানে হচ্ছে একটু নিচের দিকে বা সামনের দিকে। অঙ্কীয় দেশে। ওকে, আর এইখানে যে মুখছিদ্রটা সেটা কোথায় ভাইয়া বলতো? সম্মুখ প্রান্তে, একদম সামনে থাকে মুখছিদ্র। এটা হচ্ছে সম্মুখ প্রান্তে, সম্মুখ প্রান্তে, প্রান্তে। এরা হচ্ছে সামুদ্রিক, এরা হচ্ছে সামুদ্রিক, সামুদ্রিক, আর এরা হচ্ছে মিঠা প্রাণীতে বা স্বাদু পানি। ঠিক আছে, এরা হচ্ছে সামুদ্রিক, এরা হচ্ছে স্বাদু পানি, স্বাদু পানি, এই কথাটা মনে রাখো। ঠিক আছে, তাহলে আর কি বৈশিষ্ট্য আছে দেখো, আর কি কি বৈশিষ্ট্য আছে? আরো বৈশিষ্ট্য আছে হচ্ছে মুখছিদ্র সম্মুখ প্রান্তে থাকে, দেহ সাইক্লোয়েডাইজ থাকে, গ্যানোয়েডাইজ বা টিনোয়েডাইজ। আচ্ছা, এগুলো বলা আছে, আমি মনে করছি এগুলো বলা নাই। তবে তিনটাই মনে রাখতে হবে। এটা হচ্ছে সাইক্লয়েড, এটাই মেইন। তারপর হচ্ছে গ্যানোয়েড থাকতে পারে, গ্যানোয়েড, অথবা টিনয়েড, টিনোয়েডাইজ থাকে। সো এই হচ্ছে বিষয়। এরপরে কি বলা আছে ভাইয়া দেখো তো? এরপরে বলা আছে এদের মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে। তার ফুলকার সংখ্যা হচ্ছে 4 জোড়া, কিন্তু ফুলকা ছিদ্র কয় জোড়া? 1 জোড়া। ফুলকা ছিদ্র কয় জোড়া? ফুলকা ছিদ্র হচ্ছে 1 জোড়া। যদি তোমাকে বলা হয় ফুলকা, ফুলকা কয় জোড়া? ফুলকা হচ্ছে 1 জোড়া। আর এক্সট্রা একটা ইনফরমেশন, ফুলকা কয় জোড়া? ফুলকা ছিদ্র কয় জোড়া? ফুলকা ছিদ্র হচ্ছে 1 জোড়া। কিন্তু তোমাকে যদি বলা হয় ফুলকা কয় জোড়া? ফুলকা হচ্ছে 4 জোড়া। ঠিক আছে ভাইয়া? সো ফুলকা কয় জোড়া? ফুলকা হচ্ছে 4 জোড়া, 4 জোড়া ফুলকা। ফুলকাগুলা কানকো দিয়ে ঢাকা থাকে। ওকে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালাই। ফুলকার মাধ্যমে যে শ্বাস প্রশ্বাস আমরা যে নাক দিয়ে নিচ্ছি, নাক দিয়ে শ্বাস নিচ্ছি, তো এটা শ্বাসকার্য চালায় কিসের মাধ্যমে? ফুলকার মাধ্যমে। লেজের দুইটি অংশ একই রকম, হ্যাঁ, অর্থাৎ এই কারণে এটাকে বলা হচ্ছে হোমো সার্কেল। হোমো মানে হচ্ছে একই। আচ্ছা, যেমন ইলিশ মাছ, সি হর্স, বা আমরা যে মাছগুলা খাই, রুই, কাতলা, মৃগেল, যা কিছু আছে সব। অ্যাম্ফিবিয়া মানে হচ্ছে উভচর। অ্যাম্ফিবিয়া মানে হচ্ছে ভাইয়া উভচর। এখন উভচরের বৈশিষ্ট্য কি দেখো? একটা ব্যাঙের দিকে তুমি যদি তাকাও, কোনো ব্যাঙ, সোনা ব্যাঙ, এগুলোর দিকে যদি তুমি তাকাও, তুমি দেখবা যে এদের ত্বকে কোনো আইস নাই। তো আইসবিহীন ত্বকের দিকে জাস্ট তাকাও, তাইলে বুঝতে পারবা দেহ কেমন নরম, পাতলা, ভেজা, গ্রন্থিযুক্ত। তো ব্যাঙ তুমি দেখলেই মনে হবে যে দেহটা ভেজা ভেজা একটু, তাই না? কেন ভেজা ভেজা? কারণ তার দেহে আছে গ্রন্থি। সো এদের দেহটা নরম, পাতলা, ভেজা। কেন ভেজা? কারণ গ্রন্থিযুক্ত, তাই। শীতল রক্তের প্রাণী, এরা হচ্ছে শীতল রক্তের প্রাণী। পানিতে ডিম পারে। জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়। সো ব্যাঙাচি দশা হচ্ছে, তুমি যদি পুকুর থাকে, তোমাদের পুকুর থাকলে তুমি দেখতে পাবা ব্যাঙের বাচ্চাগুলা, একদম বাচ্চা যেটা, অর্থাৎ ব্যাঙাচি দশা, সেটা দেখতে কিছুটা মাছের মতো। আমি ছোটবেলায় একবার মাছ মনে করে যে ব্যাঙাচি ধরে নিয়ে গিয়ে মানে একবার বকা খাইছিলাম, বুঝতে পারছো? তো এই হচ্ছে বিষয়। তো এই ব্যাঙাচিটা দেখতে কেমন? ছোট ছোট মাছের মতো, একসাথে ঘুরে বেড়ায়। তাহলে দেখো, ত্বকে কোনো আইস নাই। ত্বক হচ্ছে আইসবিহীন, নরম, ভেজা। কেন ভেজা? কারণ গ্রন্থিযুক্ত। শীতল রক্তের প্রাণী, ডিম পারে, ব্যাঙাচি দশা দেখা যায়। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখো। সরীসৃপ, সরীসৃপ মানে হচ্ছে যারা বুকের উপর ভর দিয়ে চলে। বুঝতে পেরেছো? তাহলে বুকে ভর করে চলে যারা, তারা হচ্ছে সরীসৃপ। এদের ত্বকটা কেমন? শুষ্ক। টিকটিকি দেখছো? টিকটিকির দেহ কি ভেজা থাকে? না। তার মানে কি? শুষ্ক, শুষ্ক, আইসযুক্ত। টিকটিকির আইস থাকে না। তবে অন্যান্য প্রাণী, অনেক সরীসৃপ আছে, যেমন সাপের, এদের আইস থাকে। ঠিক আছে, তাহলে টিকটিকি, কুমির, সাপ, হ্যাঁ, এরা হচ্ছে এই সরীসৃপের উদাহরণ। 4 পায়ে 5টি করে নখযুক্ত আঙ্গুল থাকে। তাহলে 4 পায়ে কি থাকে বলতো? 5টি করে নখযুক্ত আঙ্গুল থাকে। এখানে আঙ্গুলের কথা কিছু বলা নাই। এদের কিন্তু হচ্ছে 4 পায়ে কয়টা করে? 1 2 3 4। তাহলে
এই সামনের দিকে 4টা আর পেছনে হচ্ছে 5টা করে আঙ্গুল থাকে, নখরবিহীন আঙ্গুল। বুঝতে পেরেছো? যাই হোক, বলা নাই, দরকার নাই আমাদের। ঠিক আছে, 4 পায়ে কি 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে। যাই হোক, সাপের আবার আঙ্গুল থাকে না তো, তাই না? সো কিছু ব্যতিক্রম তো হবেই। তবে বুকের উপর ভর দিয়ে চললে তারা হচ্ছে সরীসৃপ। অ্যাভেস মানে হচ্ছে পক্ষীকুল বা পাখি। যাই হোক, এদের সাধারণ বৈশিষ্ট্য কি কি? দেহে পালক আছে, দেখলেই বুঝতে পারো। দেহে পালক আছে, 2টি ডানা আছে, 2টা পা আছে, এক জোড়া চক্ষু আছে। ও চঞ্চু সরি, একটি চঞ্চু আছে। চঞ্চু মানে হচ্ছে ঠোঁট। পাখির যে ঠোঁট সেটার নাম হচ্ছে চঞ্চু। ঠিক আছে ভাইয়া? ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উড়তে পারে। সো ফুসফুসের সাথে বায়ুথলি থাকে, তাই উড়তে পারে। এরা কিন্তু শীতল রক্তের প্রাণী না, এরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। আমরাও কিন্তু উষ্ণ রক্তের প্রাণী, মানে গরম রক্ত। আচ্ছা, এবং হাড় শক্ত, হালকা এবং ফাঁপা। সো হাড় শক্ত ঠিক আছে, কিন্তু হালকা আর ফাঁপা। তো হালকা আর ফাঁপা যদি না হইতো, এরা দেহের ওজন অনেক বেশি হইতো, উঠতে পারতো না। বুঝতে পেরেছো? হাড়টা সেভাবেই তৈরি, শক্ত তবে হালকা। বুঝতে পেরেছো? ওকে, তাহলে দেখলেই, পাখির দিকে তাকাইলেই কিন্তু হয়ে যায়। দেহের মধ্যে পালক আছে, দেহটা হচ্ছে শুষ্ক, 2টা ডানা থাকে, এক জোড়া পা থাকে, চঞ্চু থাকে, তাই কিনা? উষ্ণ রক্তের প্রাণী, হাড় শক্ত, হালকা, উঠতে পারে তাই। স্তন্যপায়ী। স্তন্যপায়ী মানে মানুষের কথা, আমাদের নিজেদের কথা চিন্তা করো। আমাদের ত্বকটা কেমন? আমাদের ত্বক হচ্ছে লোমে আবৃত, লোম আছে। হ্যাঁ, সন্তান প্রসব করে। আমরা কি ডিম পারি? মানে মানুষ কি ডিম পারে? না, মানুষ ডিম পারে না। সো মানুষ কি করে? সন্তান প্রসব করে। তবে এর ব্যতিক্রম হচ্ছে প্লাটিপাস। এই প্লাটিপাসটা হচ্ছে ব্যতিক্রম, এটা মনে রাখো। প্লাটিপাস ডিম পারে। প্লাটিপাস কি করে? ডিম পারে। এই কারণে এটা হচ্ছে ব্যতিক্রম। উষ্ণ রক্ত, আমাদের রক্ত গরম। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। দেখো, আমাদের সামনের দাঁত, পাশের দাঁত, এই সব দাঁত কিন্তু একই রকম না, তাহলে বিভিন্ন রকম দাঁত আছে আমাদের। শিশুরা মাতৃদুগ্ধ পান করে, এই কারণেই তো মামালিয়া। মামালিয়া মানে হচ্ছে স্তন্যপায়ী, তাই কিনা? তো মাতৃদুগ্ধ পান করে বড় হয়। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টা প্রকোষ্ঠ। ত্বকে বিভিন্ন রকমের গ্রন্থি আছে। ত্বকে কি আছে ভাইয়া? বিভিন্ন রকমের গ্রন্থি আছে। যেমন মানুষ, উট, বাঘ, এগুলো হচ্ছে স্তন্যপায়ীর উদাহরণ। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, সামনের দিকে আগাই। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি? দেখো, এত হিউজ পরিমাণ শ্রেণীবিন্যাস করার কারণে দেখো আমরা পাখিকে আলাদা করে ফেলতে পারতেছি। যারা বুকে ভর দিয়ে চলে তাদেরকে আমরা আলাদা করে ফেলতে পারতেছি। যারা হচ্ছে স্তন্যপায়ী তাদেরকে আমরা আলাদা করতে পারতেছি। এখন শ্রেণীবিন্যাস যদি না করো, তুমি আসলে কিভাবে বুঝবা যে কোনটা, মানে কোন প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি? তো কোন একটা প্রাণীর বৈশিষ্ট্য খুব সহজে জানার জন্য আমাদের শ্রেণীবিন্যাসটা জরুরি। যেমন তুমি যদি এটা জানো যে কুমির হচ্ছে একটা সরীসৃপ, সরীসৃপের বৈশিষ্ট্যগুলা, তখন তুমি যদি খোঁজো যে সরীসৃপের আসলে বৈশিষ্ট্যগুলা কি কি, তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, কুমিরের এই বৈশিষ্ট্য আছে। তুমি যদি জানো যে বাদুড়, এখানে একটু লিখে দিই, বাদুড়ও কিন্তু স্তন্যপায়ী। ঠিক আছে, সো বাদুড়, এরাও কিন্তু স্তন্যপায়ী। বাদুড় হচ্ছে উড়তে পারে। স্তন্যপায়ীরা নরমালি উড়তে পারে না, তবে বাদুড় উড়তে পারে, উড়তে পারে। এরপরে দেখো তিমি কিন্তু স্তন্যপায়ী। তিমি কিন্তু স্তন্যপায়ী, এগুলো মনে রেখো। ঠিক আছে ভাই, তাহলে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা বুঝলাম। অনুশীলন, এবার আসো অনুশীলন করি। যকৃৎ কিমির রেচনাঙ্গ হচ্ছে শিখাকোষ। শিখাকোষ, ওকে। আচ্ছা, লিখে দিই, শিখাকোষ। চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে বলা হচ্ছে হিমোসিল। হিমোসিল। পেশিবহুল পা দিয়ে চলাচল করে, পেশিবহুল পা দিয়ে চলাচল করে কে? মলাস্কা, হ্যাঁ, বা শামুক। শামুক বা মলাস্কা পর্বের প্রাণীরা। আচ্ছা, কোন উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী? তো উপপর্ব বলছে, পর্ব বলা যাবে না, পর্ব মানে তো করডাটা, তাই কিনা? এখন উপপর্ব বলছে, উপপর্ব হচ্ছে ভার্টিব্রাটা। বুঝতে পেরেছো? তো উপপর্ব হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা উপপর্ব যুক্ত প্রাণীদের লেজে কি থাকে? নটোকর্ড থাকে। লেজে নটোকর্ড থাকে, নটোকর্ড, যেগুলো আমরা একটু আগে পড়ছি, তাই কি না? তাহলে সামনের দিকে আসো। কোনটি মলাস্কা পর্বের প্রাণী? মলাস্কা পর্বের প্রাণী হচ্ছে শামুক, ঝিনুক। পড়ছি, শামুক, ঝিনুক, এগুলো হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। স্কাইফা, হাইড্রা, উভয় কি? উভয় হচ্ছে বহুকোষী, ঠিক আছে। সুগঠিত তন্ত্রবিহীন, এটাও ঠিক আছে। হাইড্রা হচ্ছে দ্বিস্তরী, ঠিক আছে।
স্কাইফা, স্কাইফা তো দ্বিস্তরী না ভাইয়া, স্কাইফা হচ্ছে একস্তরী। তোমাদের বইয়ে কি ইনফরমেশন আছে? আমি তো পড়াইছি স্কাইফা হচ্ছে একস্তরী, কিন্তু তোমাদের বইয়ে কি লেখা আছে? তোমাদের বইয়ে কি এই টাইপের কিছু লেখা আছে? আচ্ছা, এখানে তো আমি নিজেই পড়াইছি। যাই হোক, স্কাইফা মানে হচ্ছে এই যে, স্কাইফা মানে কি, যে পরিফেরা পর্বের প্রাণী। এখন পরিফেরা পর্বের প্রাণী, এটা আমরা জানি যে একস্তরী, এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে একস্তরী ভাইয়া, ঠিক আছে? অর্থাৎ দ্বিস্তরী হবে না, দ্বিস্তরী হবে না। অপশন হচ্ছে 2 আর 3, অপশন হচ্ছে ভাইয়া 2 এবং 3, 2 আর 3, এই কথাটা মনে রাখো। সামনের দিকে আগাই, একটা ছক দেওয়া আছে, ছকের মধ্যে বলছে নিচের ছকটি লক্ষ্য করো, 3-4 প্রশ্নের উত্তর দিতে বলছে। কোন মৌলের একটি পরমাণুতে 10টি প্রোটন ও 8টি নিউট্রন রয়েছে? আচ্ছা, এটা তো আমি পড়তেই পারতেছি না। আচ্ছা, এটা মনে হয় ভুল করে চলে আসছে, এটা অন্য কোনো কিছুর অংশ, ঠিক আছে? এটা অন্য কোনো কিছুর অংশ। এটা দেখো, এম, এম হচ্ছে প্রাণীর ডানা হেমোসিল নামক দেহগহ্বর থাকে। আচ্ছা, তাহলে তুমি বুঝতেছো কি এম কে বলো তো? হেমোসিল থাকে, তার মানে কি এটা হচ্ছে আর্থ্রোপোডা, এটা হচ্ছে আর্থ্রোপোডা। ফার্স্টে এটা বুঝো, এটা হচ্ছে আর্থ্রোপোডা। কেন, কিভাবে বুঝলাম? আর্থ্রোপোডা পতঙ্গের কি থাকে? ডানা থাকে, হিমোসিল থাকে, আমরা পড়ছি। হিম মানে হচ্ছে রক্ত, সিল মানে গহ্বর, রক্তপূর্ণ গহ্বর। পালক থাকে, পালক কার থাকে? পাখির থাকে, তাই না? সো এটা হচ্ছে পাখি। ডিম পারে, ডিম পারে এবং শীতল রক্ত। সো ডিম পারে এবং শীতল রক্ত কারা? এটা হচ্ছে উভচর, ঠিক আছে? উভচর। প্রাণীর আইস এবং যুগ্ম পাখনা থাকে, বুঝতে পারতেছে, এটা হচ্ছে মাছ, মাছ, ঠিক আছে? তাহলে বলছে ছকের কোন প্রাণীটি অমেরুদণ্ডী? সো অমেরুদণ্ডী কোনটা? আমরা জানি যে পাখি, উভচর, মাছ, এটা হচ্ছে প্রত্যেকেই মেরুদণ্ডী। কিন্তু আর্থ্রোপোডা, এগুলো খুব শুরুর দিকে ছিল আর্থ্রোপোডা। সো আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা এরা কিন্তু মেরুদণ্ডী না, অমেরুদণ্ডী। অর্থাৎ এম, এম হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে অমেরুদণ্ডী। বলছে নিচের কোনটি সঠিক? উড়তে পারে হচ্ছে এম ও এন। সো এম আর এন উড়তে পারে কি দেখি তো আমরা। উড়তে পারে হচ্ছে পাখি, উড়তে পারে, পাখি উড়তে পারে, আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা উড়তে পারে, উভচরও উড়তে পারে না, মাছও উড়তে পারে না। বুঝতে পেরেছো? সো এখানে কি হবে? এম ও এন। তাহলে উড়তে পারে কারা? এম ও এন, ঠিক আছে? শুধুমাত্র এক হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপরে দেখো ভাইয়া, কোন প্রাণী দ্বিপদ নামকরণে কয়টি অংশ থাকে? এই অংশগুলো কি কি? মানুষের বৈজ্ঞানিক নাম লিখতে বলছে। তো দ্বিপদ নামকরণের কয়টা অংশ থাকে? দ্বিপদ নামকরণ নামের মধ্যে তো বলে দেওয়া আছে। দ্বিপদ নামকরণ মানে কি? দুইটি পদ, দুইটি পদ। পদগুলা কি কি? পদগুলো হচ্ছে গণ এবং প্রজাতি, গণ ও প্রজাতি, প্রজাতি। তো মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো, হোমো সাপিয়েন্স, হোমো সাপিয়েন্স। এখন বৈজ্ঞানিক নাম লেখার সময় একটা বিষয় খেয়াল রাখবা, সেটা হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে প্রথম অক্ষরটা বড় হাতের, বাকি যত অক্ষর আছে সব ছোট হাতের, ঠিক আছে? এরপরে লেখার পরে যে কাজটা করবা, প্রত্যেকটার নিচে আলাদা আলাদা দাগ দিবা, ঠিক আছে? এটা হচ্ছে গণ, এটা হচ্ছে প্রজাতি। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে বিষয়। তোমরা এই দাগ না দিলে কিন্তু তোমাকে নাম্বার দিবে না, নিচে অবশ্যই দাগ দিতে হবে 100%, ঠিক আছে? তোমরা জানাশোনা 5টা আর্থ্রোপোডা পর্বের প্রাণীর নাম লিখতে বলছে। সো সবচেয়ে বেশি দেখি মশা, তারপর হচ্ছে মাছি, তারপর হচ্ছে কাঁকড়া, তারপর হচ্ছে এই যে তেলাপোকা এবং ঘাসফড়ি। এই যে 5টা হয়ে গেছে, বুঝছো? সো পতঙ্গের নাম তুমি মনে করে বলে দিবা, তাইলেই হবে। চিকিৎসা এবং কৃষিক্ষেত্রে, সরি এই প্রশ্নটা মনে হয় ভুল করে চলে আসছে। ওকে, স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য লিখতে বলছে। তো স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কি কি? স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে এরা মাতৃদুগ্ধ পান করে, লোম আছে, এদের কি বাচ্চা প্রসব করে, তাই না? আর কি, যেমন হচ্ছে একটা ব্যতিক্রম আছে, প্লাটিপাস, সে কিন্তু স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও সে কিন্তু ডিম পারে। বুঝতে পেরেছো? এছাড়াও রক্ত গরম, উষ্ণ রক্তের প্রাণী। তাহলে এগুলো হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য, আমরা মাত্রই পড়ছি, তাই আর এগুলো নিয়ে কথা বলতেছি না। ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো কি কি? ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য আমরা পড়ছি যে ইউরোকর্ডাটা, এগুলো হচ্ছে অনুন্নত প্রাণী।
হ্যাঁ, এখানে মাত্র দুইটা বৈশিষ্ট্য আছে, দুইটা বৈশিষ্ট্য জাস্ট মনে রাখলেই হয়ে গেল, ঠিক আছে। তো দুইটা বৈশিষ্ট্য কি কি? প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র, স্নায়ুরজ্জু থাকে, আর লার্ভা দশায় লেজে নটকোর থাকে। দুইটা কথা, সো দুইটা কথা মনে রাখতে হবে, ঠিক আছে ভাই। এগুলো বৈশিষ্ট্য পড়ছি আমরা, তো এই কারণে আমি আর লিখে দিচ্ছি না, কারণ লিখে দিলে সময় নষ্ট হবে। আমি দেখাই দিচ্ছি যে কোথা থেকে এই অ্যান্সারগুলো তোমরা পাবা, ঠিক আছে। ইউরোকর্ডাটা গেল। পরের প্রশ্নটা কি বলেছে দেখো, শ্রেণীবিন্যাস কি? বৈজ্ঞানিক নাম বলতে কি বুঝো? একটা সৃজনশীল আমরা সলভ করব। সো শ্রেণীবিন্যাস কি? এই যে জীব জগতে যে প্রাণীগুলার যে বিন্যাসটা, এটা ধাপে ধাপে যে আমরা সাজাবো, এই বিষয়টা হচ্ছে শ্রেণীবিন্যাস। বুঝতে পেরেছো? সো শ্রেণীবিন্যাস মানে কি? জীবজগতের প্রাণীগুলার বৈশিষ্ট্য অনুসারে ধাপে ধাপে সাজানোর নামই হচ্ছে শ্রেণীবিন্যাস। ওকে। বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায়? বৈজ্ঞানিক নাম বলতে বোঝায় যে কোনো জীবের বৈজ্ঞানিক কোন একটা জীবকে স্পেসিফিক ভাবে চেনার জন্য, স্বতন্ত্রভাবে চেনার জন্য একটা বৈজ্ঞানিক নাম দেওয়া হয়। এই বৈজ্ঞানিক নামটা দুই পদ বিশিষ্ট হয়, যার প্রথম অংশটাকে বলা হচ্ছে গণ এবং দ্বিতীয় অংশটাকে বলা হয় প্রজাতি। সো এই বিষয়টাই হচ্ছে দ্বিপদ নামকরণ, তাহলে বা বৈজ্ঞানিক নাম। সো বৈজ্ঞানিক নাম কিভাবে করা হয় বলতো? বৈজ্ঞানিক নাম করা হয় দ্বিপদ নামকরণ পদ্ধতিতে। সো এই দ্বিপদ নামকরণ পদ্ধতিতে দুইটা পদ থাকে, প্রথম পদটাকে বলা হচ্ছে গণ, দ্বিতীয় পদটার নাম হচ্ছে প্রজাতি। তো গণ আর প্রজাতি মিলে যে নামটা হয় সেটাই হচ্ছে বৈজ্ঞানিক নাম। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, গ নাম্বার প্রশ্ন কি বলছে? পি প্রাণীটি কোন শ্রেণীর? সো পি প্রাণী দেখো, এটা হচ্ছে আমরা কিভাবে চিনবো? মাথায় আছে অ্যান্টেনা, আছে পুঞ্জাক্ষী, তারপরে আছে হচ্ছে এই যে মস্তক, বক্ষ, উদর, তিনটা অঞ্চলে ভাগ করতে পারতেছি। পা দেখো সন্ধি সন্ধি, জোড়া জোড়া ভাবে যুক্ত। সো পা হচ্ছে সন্ধিপদী। তাহলে আমরা বুঝে গেলাম এতগুলো বৈশিষ্ট্য দেখে, এই পি হচ্ছে আর্থ্রোপোডা। আর কিভাবে বুঝলাম সেটাই লিখতে বলছে, যে আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলো কি কি, মুখে তো বলে দিলাম। কি আছে? অ্যান্টেনা আছে, পুঞ্জাক্ষী আছে, তারপরে কি আছে দেখো, মস্তক, বক্ষ, উদর, তিনটা অঞ্চল আছে, পা আছে, পা কি? সন্ধিযুক্ত পা। এই কয়টা বৈশিষ্ট্যর কারণে আমরা বলতে পারি এর হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। সো প্রাণী দুইটা ভিন্ন শ্রেণীতে থাকার কারণ হচ্ছে ভাইয়া দেখো, এটা হচ্ছে আর্থ্রোপোডা, ওইটা হচ্ছে পাখি বা পক্ষীকুল। সো একটা হচ্ছে আর্থ্রোপোডা, একটা হচ্ছে অ্যাভেস বা পক্ষীকুল। সো আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলো তো বলছি, আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলো তোমার জানতে হবে। সো আর্থ্রোপোডার বৈশিষ্ট্য ফার্স্টে লিখে দিবা, তারপরে পক্ষীকুল, এদের বৈশিষ্ট্য কি কি? এদের হচ্ছে পালক আছে, চঞ্চু আছে, এরপরে এরপরে আর কি আছে বলতো ভাইয়া? একজোড়া ডানা, একজোড়া পা আছে। এরপরে আর কি আছে বলতো? যে ফুসফুস বায়ুথলির সাথে যুক্ত থাকে। এছাড়াও এদের যে হাড় হচ্ছে শক্ত এবং নরম, যার কারণে তারা উড়তে পারে। তাহলে এইগুলো এই কারণে যে এই বৈশিষ্ট্যগুলো ওই প্রাণীটার মধ্যে আছে, তাই এটা হচ্ছে অ্যাভেস। এই বৈশিষ্ট্যগুলো এই প্রাণীটার মধ্যে আছে, তাই এটা হচ্ছে আর্থ্রোপোডা। এই কারণে দুইটা ভিন্ন শ্রেণীতে আছে। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্নটা কি বলেছে? রাহাতের গায়ে মশার কামড় দেওয়া মাত্রই সে এটিকে হাতচাপা দিয়ে ধরে ফেললো। একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে এটার উপর উপাঙ্গ, চক্ষু, দেহাবরণ পর্যবেক্ষণ করলো। পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটির শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করলো। সো ফিতাকৃমি কোন পর্বের প্রাণী? সো ফিতাকৃমি হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। মানবদেহে নটোকর্ডের অবস্থান কোথায়? সো মানবদেহে নটোকর্ডের অবস্থান হচ্ছে পৃষ্ঠীয় দিকে, ঠিক আছে। সো ভ্রূণীয় অবস্থায় এই নটোকর্ডের অবস্থান ছিল পৃষ্ঠীয় দিকে, এবং মানুষ যখন পূর্ণাঙ্গ বয়স প্রাপ্ত হয় সেই সময়টাতে এই নটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হয়েছে। সো এই মেরুদণ্ডের অবস্থানটা যেহেতু আমাদের পৃষ্ঠীয় দিকে, এ কারণে বলা যায় নটোকর্ডের অবস্থান হচ্ছে পৃষ্ঠীয় দিকে। আশা করি বুঝতে পেরেছো। পৃষ্ঠীয় মানে হচ্ছে পেছনের দিকে। ওকে। রাহাতের গায়ে মশার কামড় দেওয়া মাত্র সেটি, আচ্ছা এটা তো আমরা পড়লামই। গ নম্বর প্রশ্নটা কি বলেছে? রাহাতে পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো। সো
রাহাতের শ্রেণীগত অবস্থান, সো রাহাতের এই মশাটা, এটা যে শ্রেণীর মশা, এটা হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। আর আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলো কি মাত্রই আমরা পড়েছি। সো আর্থ্রোপোডার বৈশিষ্ট্য হচ্ছে, আচ্ছা আরেকটা বৈশিষ্ট্য বলতে ভুলে গেছিলাম, এদের মালপিজিয়ান নালিকা, রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। ঠিক আছে, তাহলে এদের কি থাকে? এদের থাকে পুঞ্জাক্ষী বা একজোড়া চোখ থাকে, কি থাকে? অ্যান্টেনা থাকে, সন্ধিযুক্ত পা থাকে, মস্তক, বক্ষ, উদর 3টা অঞ্চলে ভাগ করা যায়। তো এই কারণে তাহলে দেখো আমরা শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করলাম। শ্রেণীগত অবস্থানে এটা কোথায় আছে? এটা আছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মধ্যে। তো তোমার ফার্স্টে যে কথাটা লিখতে হবে যে মশার বৈশিষ্ট্যগুলো কি কি। তো মশার বৈশিষ্ট্যগুলো লেখার পরে তারপরে তুমি লিখবা যে মশার এই বৈশিষ্ট্যগুলোর অনুসারে বলা যায় যে মশা আর্থ্রোপোডা পর্বের প্রাণীর সাথে মিলে যাচ্ছে, এই কারণে মশা হচ্ছে আর্থ্রোপোডা প্রাণীর উদাহরণ। প্রাণীর শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন? সো শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন, এর কারণ হচ্ছে আমরা যদি শ্রেণীগত অবস্থান জানি বা শ্রেণীগত প্রাণীদের বৈশিষ্ট্যগুলো জানি, তাহলে আমরা যে কোনো একটা প্রাণী দেখে বুঝতে পারবো যে এটা কোন শ্রেণীর। ঠিক আছে, এটা কি হচ্ছে আর্থ্রোপোডা, নাকি মলাস্কা, নাকি অন্য কোনো নিডেরিয়া পর্বের প্রাণী। তো তুমি যে কোনো একটা প্রাণী দেখার পরে সেই প্রাণীগুলোর বৈশিষ্ট্য তুমি হচ্ছে যদি একবার চোখ দিয়ে দেখো, যেমন তুমি তারা মাছ যদি তুমি হচ্ছে একবার চোখ দিয়ে দেখো যে তারা মাছের আকৃতিটা কেমন, পঞ্চভুজীয় আকৃতি। তো এরকম পঞ্চভুজীয় বলতেছি আলা, তারা মাছের আকৃতি হচ্ছে তারার মতো, ঠিক আছে, বা 5টা বাহু থাকে এখানে, পঞ্চঅরীয় প্রতিসম বলা যায় এটাকে। তো তুমি যদি তারা মাছটা দেখে এই বৈশিষ্ট্যগুলো বের করে ফেলতে পারো, তাইলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে একাইনোডার্মাটা পর্বের প্রাণী। হ্যাঁ, তো এই যে দেখো কোন একটা প্রাণীকে সঠিকভাবে জানার জন্য, সঠিকভাবে বোঝার জন্য, বৈশিষ্ট্যগুলা খুব তাড়াতাড়ি বোঝার জন্য আমাদের এই শ্রেণীবিন্যাসের প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ভাইয়া এই পর্যন্ত ছিল ক্লাস। আশা করি ক্লাসের মাধ্যমে তোমরা অনেক বেশি উপকৃত হয়েছো। সৃজনশীলগুলা শেষে লিখে দিলাম না, কারণ সৃজনশীল লিখতে কিন্তু সময় লাগবে, বুঝতে পেরেছো? তো আমি জাস্ট মুখে বলেছি, সৃজনশীলটা তোমাদের কাজ দিচ্ছি, কারণ আমি যদি মুখে বলি সেটা কিন্তু তোমার পড়া হচ্ছে না। তোমার পড়া তখনই হবে যখন তুমি নিজে পড়বা, সেটা হচ্ছে তোমার পড়া। এটা কিন্তু আমি তোমাকে পড়ায় দিচ্ছি। এই কারণে তোমাদের কাজটা হচ্ছে সৃজনশীলটা তোমরা নিজেরা লিখবা, লেখার পরে আমাকে তুমি গ্রুপে দিতে পারো। হ্যাঁ, গ্রুপে পোস্ট করতে পারো যে ঠিক আছে কিনা, আমি পড়ে তোমাকে জানাবো যে ঠিক আছে কিনা। ঠিক আছে ভাইয়ারা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ক্লাসটা করেছো। তোমরা সামনে বার্ষিক পরীক্ষার জন্য বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। এরপরে তোমাদের যে স্কলারশিপ পরীক্ষাটা হবে, স্কলারশিপ পরীক্ষার জন্য তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।